ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের এইচএসসি কেন্দ্রিক যে পড়ালেখা সেটা অনেক ভালো হচ্ছে আশা করি। তো তোমরা সকলেই জানো, তোমরা যদি কেউ সূর্যের মতন হতে চাও তাহলে কি প্রথমে সূর্যের মতন তোমাকে পড়তে হবে। ঠিক তেমনই পরীক্ষায় যদি খুব ভালো ফলাফল করতে চাও তাহলে তোমাকে ভালোভাবে অধ্যবসায় করতে হবে, পরিশ্রমী হতে হবে এবং মেধাবী হতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা তোমাকে অনেক কৌশলী হতে হবে। তো এই কৌশলীটা কি? কৌশলীটা হচ্ছে তুমি যে পড়ালেখাটা করো এই পড়ালেখাটা হইতে হবে তোমাকে সাজানো এবং গোছানো। তুমি যত বেশি সাজানো এবং গোছানো পড়ালেখা করবা তোমার পরীক্ষার ফলাফল তত ভালো হবে। কারণ পরীক্ষার আগের দিন কষ্ট করে তোমাকে বিভিন্ন নোট বা আদার্স কিছু খোঁজা লাগবে না যদি তুমি পরীক্ষার আগে থাকতে সুন্দরভাবে কৌশলে নোটগুলো করে রাখো। তো আমরা আজকে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় 8 আন্তর্জাতিক বাণিজ্য ক্লাসটা অনেক ভালো করে আমরা তোমাদের সাথে শেয়ার করব এবং ক্লাসে সুন্দরভাবে সাজানো গোছানো একটা নোট আছে। তো এটা যদি তুমি চাইলে ভালো করে পড়ো তাহলে তোমার পরীক্ষার অনেক ভালো ফলাফল আসবে। তো দেখো আমরা শুরু করি। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তো এই আন্তর্জাতিক বাণিজ্যের প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে এই বাণিজ্য জিনিসটা কি। বাণিজ্য বলতে বোঝায় সাধারণত কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় অথবা আদান প্রদানকে। অর্থাৎ তুমি একটা দেশের সাথে আরেকটা দেশের ক্রয় বিক্রয় করতে পারে অথবা কি করতে পারে, আদান প্রদান করতে পারে। এবং সেটা কি হতে পারে, পণ্য এবং সেবা। অর্থাৎ পণ্য বা সেবা ক্রয় বিক্রয় অথবা আদান প্রদানকে বাণিজ্য বলতে পারে। তো এই বাণিজ্যের অনেক সুদীর্ঘ ইতিহাস আছে। তো তুমি যদি বাংলাদেশের ইতিহাসটা একটু দেখো, বিশেষ করে যখন ভারতীয় উপমহাদেশ ছিল তখন 1498 সালের 20 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম ইউরোপীয় বণিকদের ভিতরে ভারতীয় উপমহাদেশে আসেন। এই যে তিনি এই দেশে আসেন, আসার পরে একটা কি করে, একটা রাস্তা আবিষ্কার করে। এবং রাস্তাটা কি ছিল, সমুদ্র পথে আসে। এটা সমুদ্র পথের একটা রাস্তা তিনি আবিষ্কার করে ফেলে। এই রাস্তা দিয়ে আবিষ্কার ফলে বাংলাদেশের সাথে এখন যেহেতু বাংলাদেশ বা ভারত বা পাকিস্তান শ্রীলঙ্কা বলো, এই একটা ভারতীয় উপমহাদেশের সাথে একটা যোগাযোগ স্থাপিত হয়। এই যোগাযোগ স্থাপিতের ফলে বাণিজ্য ক্রিয়েট হয়। বাণিজ্যের মাধ্যমে কি এক দেশের পণ্য আরেক দেশে যায়, ওই দেশের পণ্য এই দেশে আসে। এই যে পণ্যটা আসছে শুধুমাত্র পণ্য না, বাণিজ্য বলতে বোঝায় ওই দেশের মানুষের কোনো সেবা বা পণ্য এই দেশে আসবে এবং আমাদের দেশের পণ্য বা সেবা ওই দেশে যাবে। তাহলে আমাদের যদি কোনো কেউ প্রশ্ন করে সবচাইতে কোন পথে বেশি ভালো বাণিজ্য হয়, তাহলে তুমি বলবা হচ্ছে সমুদ্র পথে। আমরা সকলেই জানি আমাদের তিনটা পথ আছে, একটা হচ্ছে আকাশ পথ, একটা সড়ক পথ এবং আরেকটা হচ্ছে জলপথ, অর্থাৎ যেটাকে আমরা সমুদ্র পথ বলি। বিশেষত আমাদের বাংলাদেশের চট্টগ্রামে যে সমুদ্র বন্দর আছে, এই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে প্রচণ্ড পরিমাণে রপ্তানি এবং আমদানি করা হয়ে থাকে। আর এই সমুদ্র পথে সবচাইতে বেশি আমদানি রপ্তানি কেন করা হয়, কারণ এই পথের যোগাযোগটা অনেক ভালোভাবে করানো যায় এবং অনেক বেশি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে সবচাইতে বেশি কোন পথে বাণিজ্য হয়, বলবো হচ্ছে সমুদ্র পথে। তো এই হচ্ছে বাণিজ্য। আর আমরা আজকে যেহেতু পড়ছি আন্তর্জাতিক বাণিজ্য, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যকে ইংরেজিতে প্রথমে কি বলে সেটা আমরা জানবো। ইংরেজিতে আন্তর্জাতিক বাণিজ্যকে বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য। প্রথম কথায় তোমাকে যদি বলি আন্তর্জাতিক বাণিজ্য কি, একটু আগে শিখলাম বাণিজ্য বলতে দুই দেশের মাঝে পণ্য এবং সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদানকে বোঝায়। আর আন্তর্জাতিক বাণিজ্য বলতে বোঝায় যখন দুটি দেশ তাদের মাঝে কোনো পণ্য বা সেবা আদান প্রদান বা ক্রয় বিক্রয় করে তখন তাকে বলে আন্তর্জাতিক বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য হইতে হলে কি হবে, দুইটা দেশ হওয়া লাগবে। আর দুইটা দেশ মানে কি, তখন আর কেউ নিজের দেশের ভিতরে না, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে, এক সীমানা থেকে আরেক সীমানা। তো দেখো ডেফিনেশনটা কি, আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা: দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় সম্পন্ন হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তাহলে দেখো দেশের সীমানা পেরিয়ে অর্থাৎ শুধুমাত্র সেটা দেশের ভিতর না, দেশের বাইরে, তাহলে দেশের ভূখণ্ডের বাইরে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম। তাহলে দেশ কেমন হওয়া লাগবে, স্বাধীন ও সার্বভৌম, এবং তাদের ভিতরে কি থাকা লাগবে, একটা আইনগত প্রক্রিয়া। তার মানে দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য সেবার বিনিময় সম্পন্ন হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তার মানে অবশ্যই কি থাকা লাগবে, আইনগত প্রক্রিয়া থাকা লাগবে এবং অ্যাটলিস্ট কয়টা কান্ট্রি থাকা লাগবে, দুইটা কান্ট্রি থাকা লাগবে, এবং দেশগুলো কেমন হওয়া লাগবে, স্বাধীন ও সার্বভৌম। তার মানে এই তিনটা ক্রাইটেরিয়ার উপর করে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ডেফিনেশন লিখতে পারি। আর ইংরেজিতে এটাকে কি বলা হয়, ইন্টারন্যাশনাল ট্রেড, মানে আন্তর্জাতিক বাণিজ্য। এখন এই যে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্যের কথা, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য যদি হইতে হয় এর কিছু শর্ত থাকা লাগবে। মানে আন্তর্জাতিক বাণিজ্য হইলেই হবে না, তো আন্তর্জাতিক বাণিজ্যের কি থাকা লাগবে, শর্ত থাকা লাগবে। মানে কোন কোন শর্তের উপর তুমি বলতে পারো একটা আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠিত। তো প্রথমে যে শর্তটা থাকা লাগবে, এক নম্বরে এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিবেচ্য। ধরো
আমেরিকা মানে যুক্তরাষ্ট্র তোমার দেশের কাছ থেকে তৈরি পোশাক কিনবে। এখন তুমি ওই দেশের যুক্তরাষ্ট্রের কাছে তৈরি পোশাক বিক্রি করবে। এখন এই বিক্রি করার সময় যুক্তরাষ্ট্র তোমাকে বলে দিছে আমাকে 3 মাসের ভিতরে এটা আমাকে দিবে। এখন তুমি যদি কোনো ক্রমে 3 মাসের 3 মাসের এক্সট্রা টাইম নিয়ে নাও, তাহলে অবশ্যই তোমাকে কি ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আবার 3 মাসের আরও যদি বেশি ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এইভাবে যদি একটা নির্দিষ্ট সময় মেনটেন না করতে পারো, তাহলে কি তোমারও লস, তারও লস। তাহলে এই যে একটা আন্তর্জাতিক বাণিজ্য যখন করবা, দুইটা দেশের কি থাকা লাগবে, একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, মানে তোমাকে বলে দিবে একটা নির্দিষ্ট সময়, আর এই নির্দিষ্ট সময় উল্লেখ করার ভিতরে তোমাকে এটা দিতে হবে। 2 নম্বরে বলছে কমপক্ষে 2টি দেশ হওয়া লাগবে, অর্থাৎ বাংলাদেশ সহ আরেকটি দেশ, তার মানে কি 2টি দেশ। তার মানে বাণিজ্য করার ফার্স্ট কাজ হচ্ছে 2টা দেশ, এবং তাদের এক বা একাধিক পণ্য প্রয়োজন। তার মানে তুমি আমদানি বা রপ্তানি করার জন্য তুমি একটা পণ্য আমদানি করতে পারো, 2টা পণ্য আমদানি করতে পারো, অনেকগুলো পণ্য আমদানি করতে পারো। তার মানে অ্যাটলিস্ট কয়টা পণ্য হওয়া লাগবে, একটি পণ্য হওয়া লাগবে। 3 নম্বর বলছে দেশসমূহ স্বাধীন সার্বভৌম হওয়া প্রয়োজন। আমরা অনেক সময় এই স্বাধীন এবং সার্বভৌম এই শব্দটা একসাথে ইউজ করি, কিন্তু এই দুইটার ভিতর অনেক ডিফারেন্স আছে। পৃথিবীর অনেক দেশ স্বাধীন, তার মানে তারা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু অনেক দেশ আছে স্বাধীন হওয়ার পরও তারা কি সার্বভৌম না। সার্বভৌম শব্দটির অর্থ হচ্ছে প্রত্যেকটা দেশ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। তার মানে পৃথিবীতে এমন অনেক দেশ আছে তারা স্বাধীন, কিন্তু অনেক কান্ট্রি তাদেরকে কি দেয় না, স্বীকৃতি দেয় না। তার মানে স্বাধীন হইলেই হবে না, সেই দেশটাকে স্বীকৃতি দেওয়া লাগবে। তার মানে যে দেশ স্বাধীন এবং যে দেশ সার্বভৌম একই সাথে, তাহলে সেই দেশের সাথে তুমি কি করতে পারবা, আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবা। তারপর 4 নম্বর বলছে 2টি পৃথক সরকার, অর্থাৎ তুমি যার সাথে বাণিজ্য করবা তোমার একটা আলাদা সরকার, সেই দেশে একটা আলাদা সরকার থাকা লাগবে, মানে 2 দেশে আলাদা আলাদা সরকার থাকা লাগবে, ভিন্ন ভিন্ন সরকার। ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা বিদ্যমান থাকা লাগবে, অর্থাৎ তুমি ধরো যুক্তরাষ্ট্রের সাথে কি করতে চাচ্ছ, আন্তর্জাতিক বাণিজ্য করতে চাচ্ছ। এখন যুক্তরাষ্ট্রের সাথে যখন বাণিজ্য করবা, তাহলে অবশ্যই সে ওই দেশের কোনো ব্যাংকের মাধ্যম থেকে তোমাকে টাকা দিবে, আবার তুমি তোমার দেশের ব্যাংকের ভিতর থেকে টাকা দিবা। তাহলে এই যে 2 দেশের কোন ব্যাংক থেকে কে টাকাটা দিবা আগে থেকে তোমাকে বলে দিতে হবে যে আমি এই ব্যাংক থেকে টাকা দিব, আর ও হচ্ছে ওই ব্যাংক থেকে টাকা দিবে। তাহলে 2 দেশের 2 রকমের ব্যাংক ব্যবস্থা। এবং তুমি যুক্তরাষ্ট্রকে টাকা এখন বাংলাদেশের মুদ্রা ব্যবস্থা কি টাকা, কারেন্সির নাম টাকা। এখন এই টাকা তো আর যুক্তরাষ্ট্র নিবে না, নিবে যুক্তরাষ্ট্র অবশ্যই অন্য একটা কারেন্সিতে চাবে। তাহলে 2 দেশ একটা সম্মিলিত অবস্থায় এসে একটা কমন কারেন্সিতে টাকাটা নিবে। সেই কারণে আমরা বলতে পারি 2 দেশে 2 ধরনের ব্যাংক ব্যবস্থা থাকবে এবং তাদের মুদ্রা ব্যবস্থা ঠিক থাকবে, অন্যরকম থাকবে। 5 নম্বর দেখো 2টি দেশের বাণিজ্য নীতি পৃথক বাণিজ্য নীতি থাকবে, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী কে পরিচালনা করে, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে। অর্থাৎ বাংলাদেশে এক রকমের বাণিজ্য নীতি, আর যুক্তরাষ্ট্র চিন্তা করো, রাশিয়া চিন্তা করো, ইউরোপের কোনো কান্ট্রির কথা চিন্তা করো, তাদের এক ধরনের বাণিজ্য নীতি। অর্থাৎ 2টা দেশ যখন একটা অপরের সাথে কি করবে, আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত থাকবে, তখন তাদের 2টা দেশের ভিতরে এক ধরনের অন্যরকম বাণিজ্য নীতি কাজ করবে। অর্থাৎ বাংলাদেশে এক ধরনের বাণিজ্য নীতি চলবে, ওই দেশে এক ধরনের বাণিজ্য নীতি চলবে। যেমন চীন, রাশিয়া, কিউবা, এইগুলো কেমন দেশ, এগুলো সমাজতান্ত্রিক দেশ। আবার কিছু দেশ আছে কি পুঁজিবাদী রাষ্ট্র। তাহলে এক এক দেশের এক এক ধরনের বাণিজ্য নীতি রয়েছে। তাহলে আমরা বলতে পারি আন্তর্জাতিক বাণিজ্যতে কি রয়েছে, বিভিন্ন ধরনের বাণিজ্য নীতি রয়েছে। 6 নম্বরটা দেখো পণ্য সেবা বিনিময়ে লিখিত চুক্তি আবশ্যক। এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো কাজ করার আগে যদি আমরা সেই বিষয়ে কোনো লিখিত ডকুমেন্ট রেখে দিই, তাহলে কেউ কি আমাদের কি ঠকাইতে পারবে, পারবে না। তার মানে 2টা দেশ যখন কোনো বাণিজ্য করবে, তখন 2টা দেশ একটা লিখিত এগ্রিমেন্ট বা লিখিত ডকুমেন্ট থাকবে। এই লিখিত ডকুমেন্টের মাধ্যমে কেউ কাউকে ঠকাইতেও পারবে না, অর্থাৎ কেউ কাউকে কম বা বেশি দিতে পারবে না। আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা দেশ বাণিজ্য করার আগে লিখিত চুক্তি করে নেয়। লিখিত চুক্তি করলে লিখিত চুক্তিতে অনেক কিছু মানে লেখা থাকে যে এত দিনের ভিতরে আমার জিনিসটা দিতে হবে, এত টাকা দেওয়া লাগবে, বা এত পার্সেন্টেজে এই পণ্যটা যাবে, সব কিছুই কি লেখা থাকে, লিখিত চুক্তির ভিতর থাকে। আর তোমার কাজ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের শর্তগুলো আছে এটা খুব ভালো করে পড়া, কারণ এটা খ নম্বর প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় বলে দিতে পারে যে আন্তর্জাতিক বাণিজ্যের শর্তগুলো লেখো বা আন্তর্জাতিক বাণিজ্যের শর্তগুলো বিশ্লেষণ করো, তখন তোমার কাজ হবে এই 6টা পয়েন্ট খুব সুন্দর করে তুলে দেওয়া। এটা কিন্তু পরীক্ষায় আসবে, তখন তুমি এবার লিখবা। কারণ ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন যদি তুমি একটু দেখো, বিভিন্ন বোর্ডের, তোমরা তো বিভিন্ন বোর্ডের আসো, তো এই বিভিন্ন বোর্ডে দেখবে এই ধরনের কোশ্চেনটা আসে। তো এইটা তুমি যদি আগে থাকতে যদি পড়ে রাখো, তাহলে তোমার জন্য কি হবে, কাজে দিবে এটা। তারপরে আসো অভ্যন্তরীণ বাণিজ্য। তো এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। তো অভ্যন্তরীণ শব্দটার অর্থ কি, অভ্যন্তরীণ শব্দের অর্থ হচ্ছে মানে ভিতরে, অর্থাৎ দেশের ভিতরে যে বাণিজ্য সংগঠিত হয় তাকেই বলে অভ্যন্তরীণ বাণিজ্য। আবার বলছি, দেশের ভিতরে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে কোন বাণিজ্য বলে, অভ্যন্তরীণ বাণিজ্য। এখন দেশের ভিতরে এই সংজ্ঞাটা কি হইতে পারে,
একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অথবা একই কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময় লক্ষ্যে সংগঠিত বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এটা একেবারে সহজ ধারণা, অর্থাৎ বাংলাদেশের প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয় কোথায়? সিলেটে। আবার প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা হয় ময়মনসিংহে। তাহলে এই ময়মনসিংহের মাধ্যমে ময়মনসিংহের সাথে সিলেটের যখন কোনো বাণিজ্য সংগঠিত হবে তাহলে এটাকেই বলবে অভ্যন্তরীণ বাণিজ্য। আর অভ্যন্তরীণ বাণিজ্যে দেশের যে কারেন্সি বা মুদ্রা ব্যবস্থা একই থাকে, দেশের যে বাণিজ্য নীতি সেটাও একই থাকে এবং দেশের ভিতরে এটা সংগঠিত হয় এবং দেশের বাইরে এটা যায় না। তার মানে যে বাণিজ্য দেশের ভিতরে সংগঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অভ্যন্তরীণ বাণিজ্যে দেশের মুদ্রা ব্যবস্থা একই থাকে, দেশের বাণিজ্য নীতি একই থাকে এবং অভ্যন্তরীণ বাণিজ্য একটা দেশের ভিতরে সর্বোত্তম উপায়ে সংগঠিত হয়ে থাকে। তারপরে দেখো অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য। এইটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন করে থাকে। তো বলতে পারে অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি কি তা বিশ্লেষণ করো অথবা সেগুলো লেখো। তো এটার জন্য এটা বেশিরভাগ কোন কোশ্চেন আসতে পারে? এটা দেখবে পরীক্ষার জন্য গ নম্বর প্রশ্নে অথবা ঘ নম্বর প্রশ্নে এটা করে থাকে এই প্রশ্নগুলো। তো তুমি সুন্দরভাবে এখন যদি ভালো করে প্রত্যেকটা বুঝে থাকো তাহলে সুন্দর করে তুমি পরীক্ষায় লিখতে পারবা। তো দেখো আমরা দেখি। তো প্রথমেই যদি আমরা সংজ্ঞাগত পার্থক্য দেখি, পার্থক্য মানে কি? ডিফারেন্স, তুলনা করা, এইটা না ওইটা কি বলে। তো সংজ্ঞায় যদি যাও, একটু আগে শিখলাম অভ্যন্তরীণ বাণিজ্য কি? অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেশের মধ্যে যে বাণিজ্য করা হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। তাহলে এখানে দেখো অভ্যন্তরীণ বাণিজ্য কি? একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। তার মানে দেশের ভিতরে যে বাণিজ্য সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, দেশের ভিতরে যে বাণিজ্য সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য বলতে বোঝায় বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবার বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অর্থাৎ যখন একটা দেশের ভিতর বাণিজ্য হবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর এমন কয়েকটা দেশের মধ্যে যখন বাণিজ্য হবে, একটা দেশ আরেকটা দেশের সাথে বাণিজ্য করছে, সেটাকে কি বলবা? আন্তর্জাতিক বাণিজ্য। তারপরে আসছে ভৌগোলিক সীমা। তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য ভৌগোলিক সীমার মধ্যে থাকে, ভৌগোলিক সীমার বাইরে যায় না। আর আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক সীমা অতিক্রম হয়। তার মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে, মনে করো এইটা একটা দেশ, যখন এই দেশের ভিতরে কোনো বাণিজ্য হবে তখন তুমি এটাকে কি বলবা? এটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলবা। আর যখন এইটার বাইরে যে তুমি আরেকটা দেশের সাথে বাণিজ্য করছো তখন এটাকে কি বলবা? আন্তর্জাতিক বাণিজ্য বলবা। তাহলে একটা দেশের ভিতরে যদি থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা দেশের ভিতর থেকে যে তুমি আরেকটা দেশের বাইরে যাচ্ছ তার মানে এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ভালো করে পড়বা। 3 নম্বরটা বলা হয়েছে উপাদানের গতিশীলতা। আমরা জানি অর্থনীতিতে উৎপাদনের উপাদান 4টা: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। যদি একটা দেশের ভিতরে কখনো বাণিজ্য সংগঠিত হয় তাহলে এই উৎপাদন উপকরণগুলো খুব তাড়াতাড়ি রিল্যাক্সে ঘোরাফেরা করতে পারবে। কিন্তু এটা যদি আন্তর্জাতিক বাণিজ্যে যায় তার মানে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন যাবে এইটা কি অনেক টাইমলি একটা প্রসেস না? এখন তুমি একটা দেশের মানুষকে ধরো, একটা দেশের কোনো দেশের মানুষ ধরো আমাদের বাংলাদেশের মানুষ, সে রাজশাহীতে আছে, তাকে এখন তুমি একটা শ্রমিক, তাকে তুমি ঢাকায় ট্রান্সফার করবা, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পরের দিন সে চলে আসতে পারবে। কিন্তু কোনো ক্রমে এই রাজশাহীর মানুষটাকে তুমি চাচ্ছ রাশিয়াতে পাঠাইতে, তাহলে এখন রাশিয়াতে যদি তাকে পাঠানো হয় তাহলে তার কি লাগবে? পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। এটা কি খুব তাড়াতাড়ি পাঠাইতে পারবা? পাঠাইতে পারবে না। সেই কারণে বলবা উপাদানের গতিশীলতা একটা দেশের ভিতরে খুব অত্যন্ত গতিশীল, মানে খুব তাড়াতাড়ি করা যায়। আর এটা সহজে গতিশীলতা লাভ করতে পারে না, মানে এটা টাইম লাগে। তাহলে উৎপাদন বা উপাদানের গতিশীলতা খুব সহজে গতিশীলতা পাবে অভ্যন্তরীণ বাণিজ্যে, আর কিন্তু এটা খুব সহজে গতিশীলতা পাবে না কোথায়? আন্তর্জাতিক বাণিজ্যে। এটার জন্য কি দরকার? টাইম দরকার। 4 নম্বর দেখো মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। এটা আমরা প্রথমেই দেখেছিলাম। তো মুদ্রা ব্যাংক ব্যবস্থা কি? মুদ্রা ব্যাংক ব্যবস্থা বলতে বোঝাচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ঢাকাতে যদি কেউ বরিশালের মানুষের সাথে কেউ বাণিজ্য করে তাহলে সে টাকাতে টাকা তাকে প্রদান করবে কি? টাকাতে। আবার সিলেট থেকে যদি চট্টগ্রামে কারোর সাথে বাণিজ্য করে সেও কিসে প্রদান করবে? টাকাতে প্রদান করবে। কিন্তু এই বাংলাদেশের মানুষ যদি কোনো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এদের সাথে যখন বাণিজ্য করবে তখন কি টাকাতে তারা নিবে? টাকাতে তারা নিবে না, তখন অবশ্য অন্য একটা কারেন্সিতে তারা টাকাটা নিবে। এই টাকাটাকে তুমি ডলারে ট্রান্সফার করবা। তাহলে তুমি যখন মুদ্রা ব্যাংক ব্যবস্থার কথা বলবা, অভ্যন্তরীণ বাণিজ্যে কি? অভিন্ন মানে আলাদা না, মানে একই। অভিন্ন মানে কি? একই। আর এটা তখন কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তার মানে কারেন্সিটা কি? ভিন্ন ভিন্ন হবে। তারপরে আসো সরকারি নীতি।
সরকারি নীতি বলতে বোঝানো হয়েছে একটা দেশের অভ্যন্তরে যখন কোনো বাণিজ্য করা হবে এই নীতিটা সকলের জন্য সমান হবে, সকল বিভাগের জন্য সমান হবে। কিন্তু যখন তুমি আন্তর্জাতিক বাণিজ্যের কথা চিন্তা করবা, এক এক দেশে এক এক নীতি, অর্থাৎ কোনো দেশে কোনো নীতি রয়েছে সে দেশটা থেকে আরেকটা ডিফারেন্ট। ওই যে একটু আগে বললাম সমাজতান্ত্রিক দেশগুলো এক নীতিতে বিশ্বাসী করে, পুঁজিবাদী রাষ্ট্রগুলো একরকম বিশ্বাস করে, ইসলামিক রাষ্ট্রগুলো অন্যরকম নীতিতে বিশ্বাস করে। অর্থাৎ এই যে আমাদের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা আছে চার প্রকারের, কেউ মিশ্র অর্থনীতি, কেউ সমাজতান্ত্রিক, কেউ পুঁজিবাদী, এই ধরনের অর্থনীতি এক এক ধরনের দেশ এক এক রকমের কাঠামোগততে বিশ্বাসী। তো প্রত্যেকটা দেশের কি থাকবে, আলাদা বিশ্বাস থাকবে। তো যদি বাংলাদেশ বলো তাহলে বাংলাদেশ এক রকমের মিশ্র অর্থনীতি ব্যবস্থা। এখন চীন, রাশিয়া, কিউবা এগুলো কি সমাজ নীতিতে বিশ্বাসী। তাহলে তুমি বলতে পারো সরকারি নীতি অভ্যন্তরীণ বাণিজ্যে কি একই থাকবে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের উপর কি প্রভাব বিস্তার করবে, মানে আলাদা আলাদা সরকারি নীতি থাকবে, মানে এক এক দেশে এক এক ধরনের সরকারি নীতি। তারপর দেখো বাণিজ্য নীতি, এটাও সেম। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য নীতি সেম থাকবে, আর বিভিন্ন দেশের জন্য বিভিন্ন বাণিজ্য নীতি থাকবে, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে বাণিজ্য নীতির কথা যদি বলা হয় তাহলে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এটা কি থাকবে, একই থাকবে। এটা কি থাকবে, একই থাকবে। আর তুমি যদি আন্তর্জাতিক বাণিজ্যের কথা বলো তাহলে এখানে কি হবে, পৃথক থাকবে, মানে আলাদা থাকবে। এক দেশ এক এক রকম ধরনের বাণিজ্য নীতি ফলো করে। তারপর দেখো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি, একই দেশের মধ্যে প্রাকৃতিক সম্পদের তেমন কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য থাকে না। অর্থাৎ বাংলাদেশের যে ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সেই বাংলাদেশের ভিতরেই পাওয়া যায়। এখন বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো পাওয়া যাবে আরেকটা দেশে কি সেম প্রাকৃতিক সম্পদ পাওয়া যাবে, কখনোই পাওয়া যাবে না। তার মানে এক একটা দেশ এক এক প্রাকৃতিক সম্পদে বৈশিষ্ট্য বা এক এক সম্পদে গুণগত সম্পন্ন, অর্থাৎ কোনো দেশে এক এক রকমের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ একই থাকবে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কি থাকবে, এক এক রকম থাকবে। এক এক দেশ এক এক রকমের প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণতা পাবে। তার মানে বাংলাদেশে এক ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, আরেকটা দেশে আরেক ধরনের প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এখানে কি থাকবে, একই থাকবে, আর এখানে কি থাকবে, আলাদা আলাদা থাকবে। মানে আন্তর্জাতিক বাণিজ্যে আলাদা আলাদা প্রাকৃতিক সম্পদ থাকবে। তারপরে এসব বাজার, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্যের ভিতরে বাজার খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। বাজার বলতে বোঝাচ্ছে একই দেশের অভ্যন্তরে বাজারের মধ্যে সামাজিক রুচি, পছন্দ, রাষ্ট্রীয় রীতিনীতি এসবের তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। অর্থাৎ বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি প্রায় কি সব একই রকম না, কিন্তু এই কালচারই তুমি কি চীনে পাবা, তুমি আমেরিকাতে পাবা, রাশিয়াতে পাবা। তার মানে ওই সমস্ত দেশের কি বাজার কাঠামো, রুচিগত অভ্যাস কি এক এক রকম না, খাদ্যাভ্যাস এক এক রকম না। এটা দ্বারা বোঝাচ্ছে একটা দেশের ভিতরে এক রকমের বাজারগুলো কি এই দেশের ভিতরে এই বাজারগুলো প্রায় ম্যাক্সিমাম সেম দেখা যায়, আর ওই বাজারটা আন্তর্জাতিক বাজারে ডিফারেন্স থাকে, মানে ডিফারেন্ট দেখা যায়। তার মানে আন্তর্জাতিক বাজারে ডিফারেন্ট বাজার থাকবে, আর দেশের ভিতরে বাজারগুলো কি সব একই থাকবে, কারণ আমরা জানি এক এক দেশে এক এক রকমের বাজার। তারপর দেখো ভোগের পরিমাণ। ভোগ বলতে বোঝাচ্ছে এটা কনজিউমার যে পরিমাণ জিনিস কনজিউম করে। অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে ভোগের পরিমাণ, ভোগ অভ্যাস স্থির থাকে। অর্থাৎ আমরা বলতে পারি একটা দেশের মানুষ কি পরিমাণ কনজিউম করে। যেমন বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাংলাদেশের মানুষ খাদ্যাভ্যাসের ক্ষেত্রে ভাতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে যখন তুমি যাবা, পৃথিবীর এমনও দেশ আছে সেখানে সেই দেশের মানুষ কি খায় না, ভাত খায় না। তাহলে তুমি বলতে পারো এক এক দেশের খাদ্যাভ্যাস এক এক রকম, তার মানে এক এক দেশের ভোগের পরিমাণ এক এক রকম, মানে ডিফারেন্ট খাবার দাবার খায়। দেখছো আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভোগের পরিমাণ, ভোগ অভ্যাস পরিবর্তিত হয়, মানে এক এক দেশে এক এক ধরনের খাবার। তারপর দেখো লেনদেনের ভারসাম্য। অভ্যন্তরীণ বাণিজ্যে লেনদেনের ভারসাম্যের কোনো সমস্যা নেই। লেনদেনের ভারসাম্য কোনো সমস্যা নেই বলতে বোঝাচ্ছে অর্থাৎ ঢাকা থেকে সিলেটে তুমি যে পরিমাণের জিনিসপত্র কিনছো, ধরো আজকে কিনছো, তুমি যদি পরের মাসে নাও কিনতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ সিলেট থেকে চিটাগাং, সিলেট থেকে রাজশাহী, সিলেট থেকে খুলনা তুমি আজকে কিনছো, নেক্সট সপ্তাহ নেক্সট মাসে না কিনলেও কোনো সমস্যা নেই। কিন্তু তুমি অন্য কোনো জায়গা থেকে তো কিনবা, তার মানে কি দেশের ভিতরেই থাকবে। কিন্তু এই কাজটা যদি তুমি কোনো দেশের সাথে করো, তার মানে তোমার ওই দেশের সাথে রপ্তানি এবং আমদানির একটা ভারসাম্য থাকা লাগবে। অর্থাৎ তুমি ওই দেশ থেকে যত টাকা রপ্তানি করছো ঠিক ওই পরিমাণ টাকায় ওই দেশ থেকে তোমার আমদানি করতে হবে। এটাকেই বলে রপ্তানি আমদানি ভারসাম্য। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে তুমি যখন কোনো দেশের সাথে বাণিজ্যে থাকবা ওই দেশের সাথে ইকুয়াল ডিস্টেন্সে তোমাকে থাকা লাগবে। যত পরিমাণ রপ্তানি করছো ঠিক ওই পরিমাণ তোমার একটা আমদানি করতে হবে, মানে রপ্তানি আমদানির বৈষম্যটা ঠিক রাখা লাগবে। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যে ওই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। এর জন্য তুমি অনেক কিছু ইউজ করতে পারো, যে তোমার মুদ্রার যে মানটা, তারপরে তোমার যে ইন্টারেস্ট রেটটা, এগুলো ঠিক রাখবে। বিশেষ জন্য এই যে মুদ্রা সংকোচন,
আমদানি নিয়ন্ত্রণ, মুদ্রা অবমূল্যায়ন, এইগুলো ব্যবহার করে তুমি আন্তর্জাতিক বাণিজ্যর এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেমটা ইকুয়ালাইজেশনে রাখবা। কিন্তু দেশের ভিতরে এটা করার দরকার নেই, মানে দেশের ভিতরে তুমি সিলেট থেকে না কিনলেও চিটাগাং থেকে কিনবা, বিষয়টা এমন। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের যে দেশের সাথে তুমি রপ্তানি বাণিজ্য করছো সেই দেশের সাথে ইকুয়াল অবস্থানে থাকা লাগবে। তারপরে আসো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা একেবারে সহজ, অভ্যন্তরীণ বাণিজ্যিক কার্যক্রম অবাধে পরিচালিত হয়। অর্থাৎ এখানে কোনো নিয়ম করে দেওয়া নাই যে সিলেট থেকে ঢাকাতে এত পরিমাণ তুমি জিনিস কিনতে পারবে না, অথবা ঢাকা থেকে খুলনায় তুমি এত পরিমাণ জিনিস কিনতে পারবে না, বা এর বেশি যাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। তুমি যত কিছু কিনতে পারো, যত কিছু তুমি বেচতে পারো। কিন্তু যখন তুমি আন্তর্জাতিক বাণিজ্য করবা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপিত হয়। অর্থাৎ এটা আমাদেরকে বোঝায় তোমার ওখানে একটা নির্দিষ্ট কাঠামো আছে। যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু যুক্তরাষ্ট্রে তুমি অবাধ রপ্তানি করতে পারবে না, ওদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে তুমি আমার দেশে এত পরিমাণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ রপ্তানি করতে পারবা, সিমিলার রাশিয়ায় এত পরিমাণ রপ্তানি করতে পারবা, অথবা রাশিয়া বা যুক্তরাষ্ট্র থেকে এত পরিমাণ জিনিস আমদানি করতে পারবা। তাহলে বিষয়গুলো হচ্ছে একটা নির্দিষ্ট কাঠামো বেঁধে দিছে। আর এই নিয়ম কানুন কোথায়? তার মানে এখানে অবাধে পরিচালিত করতে পারবা, কিন্তু এখানে কি থাকবে? রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপিত হবে। তারপর দেখো সার্বভৌমত্ব। এটা একেবারে সহজ জিনিস, যে অভ্যন্তরীণ বাণিজ্য একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত হয়, মানে এটা দেশের মধ্যে সংগঠিত হয়। আর আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন সার্বভৌম দেশের মধ্যে সংগঠিত হয়। তার মানে যখন একটা দেশের ভিতরে হবে তখন সেটাকে বলবো আন্তর্জাতিক বাণিজ্য, আর যখন একটা দেশের বাইরে চলে যাবে তখন সেটাকে বলবা আন্তর্জাতিক বাণিজ্য। তারপরে দেখো স্বনির্ভরতা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ বৈচিত্র্যময়ের ফলে দেশের স্বনির্ভর, এই ধরনের কোশ্চেনটা প্রায় এমসিকিউতে আসে, এটা ভালো করে পড়বা। হ্যাঁ, এটা আসতে এই ধরনের কোশ্চেন, যে অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ বৈচিত্র্যের ফলে দেশ স্বনির্ভর হয়। অর্থাৎ অভ্যন্তরীণ একটা দেশের ভিতরে তোমার বাণিজ্যটা যত সম্প্রসারণ করবা, তার মানে তোমার দেশটা কি হবে? স্বনির্ভর হবে, মানে দেশটা নিজেই কি গড়ে উঠতে পারবে। আর তুমি যদি বৈদেশিক বাণিজ্যের উপর ডিপেন্ড করো তাহলে তোমার দেশটা কি হয়ে যাবে? আমদানি নির্ভর হয়ে যাবে। তাহলে কি হবে? পরনির্ভরশীল হয়ে যাবে। তোমরা একটা জিনিস চিন্তা করবা, পড়ালেখার সময় সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া, অর্থাৎ নিজেই নিজেকে শেখা। তুমি যখনই নিজেই নিজেকে শিখতে পারবা, যে কোনো সাবজেক্ট অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তাহলে একটা দেশ যদি নিজেই নিজের পর নির্ভরশীল হতে পারে, তাহলে নিজেই সে নিজের দেশের সব কিছু উৎপাদন করতে পারবে। আর উৎপাদন করলেই কি করবে? সেটা একটা ভালোভাবে সুষ্ঠু কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু এখন বাংলাদেশ যদি নিজেই নিজে কোনো কিছু উৎপাদন না করে সবসময় বাইরের দেশের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে কি করবে? বাইরের দেশের উপর নির্ভরশীল হওয়ার ফলে তার মাঝে দেখা যাবে যে আমি ওই দেশ যখন উৎপাদন করবে সেই জিনিসটা আমি নিব, তাহলে আমার টাকার মানে সেই দেশে টাকা চলে যাবে। তার মানে আমি কোনোভাবে কি করতে পারবো না? আমার দেশে উন্নতি করতে পারবো না। তাহলে আমার দেশের টাকাটা কি হবে? বাইরের দেশে চলে যাবে। আর বাইরের দেশে টাকাটা চলে যাওয়ার মানে কি? আমি সবসময় কি তার উপর নির্ভরশীল থাকছি না? তার মানে তোমাকে কি করতে হবে? দেশের স্বনির্ভর হওয়ার জন্য দেশেই ভালোভাবে উৎপাদন করতে হবে। আর বাইরের দেশে পরনির্ভরশীল হয়ে যাবে বেশি পরিমাণে বৈদেশিক বাণিজ্যের উপরে ঝুঁকে থাকলে, কারণ আমদানি নির্ভর হয়ে যাবে, তখন আমদানি নির্ভর দেশ বলা হবে। তারপর দেখো রুচি ও পছন্দ। অভ্যন্তরীণ বাণিজ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে মানুষের রুচি ও পছন্দের তেমন পার্থক্য থাকে না। তার মানে বাংলাদেশ সাধারণত কি কৃষি প্রধান দেশ, এবং বাংলাদেশের মানুষজন মাছে ভাতে বাঙালি, এদের খাদ্যাভ্যাস বলো কালচার বলো কি সব একই রকম। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যখন যাবা, এক এক দেশ এক এক রকম। তুমি সুইজারল্যান্ডের কথা চিন্তা করো, নেদারল্যান্ডের কথা চিন্তা করো, চীনের কথা চিন্তা করো, আমেরিকার কথা চিন্তা করো, রাশিয়ার কথা চিন্তা করো, যখন কোনোটা শীত প্রধান দেশ এবং সেখানকার এলাকার খাবার দাবারের কথা চিন্তা করো, তার মানে একটা ডিফারেন্ট রিজিয়ন, মানে একটা মহাদেশের মানুষ এক এক রকম, আরেকটা দেশের মানুষ এক এক রকম। তাহলে বলতে পারো একটা টোটাল দেশ, সেই দেশের যে কালচার একই রকম কিন্তু অন্য দেশের কালচার অন্য রকম। তার মানে দেশের ভিতরে মানুষগুলো পুরোটা একই রকম, আর অন্য দেশ যখন যাবা সেই দেশের কালচারগুলো অন্যরকম। তাহলে বিভিন্ন দেশের মানুষের রুচি পছন্দ ও সামাজিক রীতিনীতি পরস্পর থেকে পৃথক। দেখো ব্যবস্থাবিধি। একই দেশের ভিতরে কারখানা আইন, শ্রম ও রাজনীতি ইত্যাদি প্রায় একই রকম থাকে। একই দেশের ভিতরে কারখানা আইন, শ্রম ও রাজনীতি ইত্যাদি প্রায় একই রকম থাকে, মানে এক দেশের ভিতরে একই নীতি থাকে, অন্য কোনো নীতি থাকে না। পক্ষান্তরে বিভিন্ন দেশের উৎপাদন ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়। অর্থাৎ তুমি যখন আন্তর্জাতিক বাণিজ্য করবা তখন তো সেই দেশটা তোমার অংশ না, সেই দেশটা আলাদা দেশ, তোমার দেশ আলাদা। অর্থাৎ তোমার দেশে যে নীতি চলে, এই নীতি কি তুমি ওই দেশের মানুষের সাথে মানে ওই দেশের সাথে চালাতে গেলে হবে না। তার মানে ওই দেশের যে নীতি চলে এবং তোমার দেশের যে নীতি চলে, এই দুইটা মিলে ওরা একটা নীতিতে আসবে, যে এই নীতিটা দুইজনে নিলে ভালো হবে। তাহলে এটা মনে রাখতে হবে, এক দেশের ভিতরে এক নীতি চলে, আরেকটা দেশের ভিতরে আরেক নীতি চলে। যখন আমরা আন্তর্জাতিক বাণিজ্য করব তখন দেখবো দুইটা দেশের ভিতরে কোন নীতিটা বেশি ভালো হবে, তখন দুইটার ভিতরে একটা কম্বাইন
কম্বাইন করে সেই নীতিতে আমরা আসব। তাহলে বলা যায় দেশের ভিতরে একটা নীতি থাকে একই, কিন্তু যখন আমরা আন্তর্জাতিক বাণিজ্য যাব তখন কি থাকবে, ডিফারেন্ট নীতি থাকবে। তো এই ছিল আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য। তো এখানে যে 15টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বা, তোমার পরীক্ষার জন্য খুবই কাজে দিবে, বিশেষ করে গ এবং ঘ নম্বরের জন্য। তারপরে আসো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। এটাকে ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় প্রায়ই আসে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বলতে বোঝাচ্ছে এই যে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের কথা বলছি, এই আন্তর্জাতিক বাণিজ্য হলে কি হবে, আমাদের কি লাভ হবে, মানে আন্তর্জাতিক বাণিজ্য কেন আমাদের দরকার, বা আন্তর্জাতিক বাণিজ্য কেন এত গুরুত্বপূর্ণ। তো আন্তর্জাতিক কেন গুরুত্বপূর্ণ দেখো, প্রথমেই লেখা আছে সম্পদের উত্তম ব্যবহার। সম্পদের উত্তম ব্যবহার বলতে আমাদের বোঝায় এখন বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তুমি চাইলেই কি প্রাকৃতিক সম্পদ তুলতে পারবা না, কারণ তোমার কাছে সেই পরিমাণের যন্ত্রপাতি বা যন্ত্র সরঞ্জাম নাই। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই যন্ত্রপাতিটা কিনে আনতে হবে। কেন কিনে আনতে হবে, তুমি যদি চাও ওই প্রাকৃতিক সম্পদটাকে ব্যবহার করতে, তাহলে এই যন্ত্রপাতি দিয়ে ওইটা তুলতে হবে। এখন তোলার জন্য এখন তুমি কি করবে, বাইরের একটা দেশ থেকে কিনে নিয়ে আসবা, আর বাইরের দেশ থেকে কিনে আনতে হলে তোমার কি করতে হবে, আন্তর্জাতিক বাণিজ্য করতে হবে। তাহলে চিন্তা করো এই আন্তর্জাতিক বাণিজ্য আমাদের কতটা হেল্প করছে। আন্তর্জাতিক বাণিজ্য থাকার কারণে আমি একটা অন্য দেশ থেকে কলকারখানার মাধ্যম, মানে অন্য একটা দেশ থেকে যন্ত্রপাতি যন্ত্র সরঞ্জাম নিয়ে আসছি, নিয়ে এসে আমার দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো আমি উত্তোলন করতে পারছি। তাহলে আমার যে সম্পদ ছিল সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাহলে সম্পদ উত্তম ব্যবহার করতে পারবো কিসের জন্য, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। তারপরে দেখো উৎপাদন বৃদ্ধি। তোমরা জানো যে হারে আমাদের পৃথিবীতে মানুষের জনসংখ্যা বাড়ছে, তাহলে একদিন কি অনেক হয়ে যাবে না। তাহলে এই অনেক হওয়ার জন্য কোনো দেশ অনেক ভালো উৎপাদন করতে পারে, আবার কোনো দেশ কি কম উৎপাদন করতে পারে। তাহলে যে দেশ বেশি উৎপাদন করতে পারে, তাহলে এই যে টোটাল একটা সামেশন উৎপাদন পদ্ধতিতে আন্তর্জাতিক বাণিজ্যতে তার উৎপাদনটা কি ইনক্রিজ করছে না। তার প্রত্যেকটা দেশ তার উৎপাদনের শেয়ারটা দিচ্ছে, এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যটা ক্রিয়েট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা দেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তার উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টোটাল একটা সামেশন প্রক্রিয়া এটা ইনক্রিজ করে দিচ্ছে। তারা প্রত্যেকটা দেশে উৎপাদন বৃদ্ধি করছে একটা কম্পিটিটর হিসেবে। তারপর দেখো উদ্বৃত্ত পণ্য রপ্তানি, এটা একেবারে সহজ জিনিস, এটা তোমরা জানো। একটা দেশ তার যতটুকু লাগে ততটুকু ব্যবহার করে এক্সট্রাটুকু বাইরের দেশে রপ্তানি করে, এই রপ্তানির মাধ্যমে সে কি পায়, বৈদেশিক মুদ্রা পায়। তার মানে আমরা বলতে পারি উদ্বৃত্ত পণ্য কি হয়, রপ্তানি হয়। 4 নম্বর বলছে অনুৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা। এখন বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশ এমন কিছু পণ্য আছে সেগুলো কি করতে পারে না, উৎপাদন করতে পারে না। এখন সে উৎপাদন করতে পারে না, এবং উৎপাদন করতে পারে না বলে কি সে বসে থাকবে, সে কি খেতে পারবে না, সে অবশ্যই খেতে পারবে। কারণ হচ্ছে এই যে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের কারণে অন্য দেশ থেকে সেই খাবারগুলো সে আনতে পারবে। তার মানে বাংলাদেশ যে পণ্য এবং যে সেবা উৎপাদন করতে পারে না, সে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ থেকে নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে, ভোগ করতে পারবে। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অনুৎপাদিত দ্রব্যের ভোগের সুবিধা পাবে। তারপর দেখো মূলধনী দ্রব্য। বাংলাদেশের মতন অনেক স্বল্প উন্নত দেশ, তারা বিভিন্ন ধরনের কলকারখানা প্রযুক্তি এত ডেভেলপ এখনো হয় নাই। তাহলে এই ডেভেলপ যদি না হয়, তার তো অবশ্যই ডেভেলপ হওয়ার, সে সামনে ডেভেলপ হইতে চায়, তাহলে তার কি করতে হবে, তার অন্য দেশ থেকে বিভিন্ন এই যন্ত্রপাতি বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসতে হবে, নিয়ে এসে বাংলাদেশে কি করতে হবে, এগুলো স্থাপন করতে হবে। তাহলে বাংলাদেশ কি হবে, এইগুলোর থেকে এগিয়ে যাবে। যেমন বাংলাদেশ পারমাণবিক ক্ষেত্রে এত বেশি কি উন্নত না, তাহলে বাংলাদেশ কি বসে থাকবে না, বাংলাদেশ কি অন্য দেশ থেকে জিনিসগুলো কিনে এনে বাংলাদেশে সেট আপ করবে। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ কি করেছে, অন্য দেশ থেকে পারমাণবিক বিদ্যুতের জন্য যা যা প্রয়োজন সেগুলো বাংলাদেশে নিয়ে আসছে, নিয়ে এসে কি করছে, এখানে স্থাপন করছে। তার মানে আমরা বলতে পারি যে দেশগুলো সাধারণত মূলধনী দ্রব্যের জন্য খুবই ভালো নয়, তারা অন্য দেশ থেকে কিনে নিয়ে আসে। কেন, আন্তর্জাতিক বাণিজ্য আমাকে বলেছে যে দেশে আমার কিছু নাই, অন্য দেশ থেকে সেটা নিয়ে এসে আমি এই দেশে স্থাপন করতে পারি। তার মানে মূলধনী দ্রব্য আমরা অন্য দেশ থেকে নিয়ে আসতে পারি, এবং এটা কিভাবে সম্ভব, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। তারপরে দেখো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য আমদানি। অর্থাৎ তোমার খুবই ইম্পর্টেন্ট কোনো দ্রব্য লাগবে, খুবই অত্যাবশ্যকীয়, মানে নেসেসারি গুডস। অর্থাৎ মনে করো চাল লাগবে, ডাল লাগবে, এখন মনে করো তোমার দেশে নেই, তাহলে তুমি কি করবা, অন্য একটা দেশের থেকে নিয়ে আসবা। এই যে বাংলাদেশে মাঝে মাঝে মরিচ পাওয়া যায় না বা পেঁয়াজ পাওয়া যায় না, তখন কি করে, বাইরের দেশ থেকে নিয়ে আসে না। তাহলে অত্যাবশ্যকীয় পণ্য তুমি কি করতে পারবা, আমদানি করতে পারবা। কিসের মাধ্যমে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম দিয়ে। তারপর দেখো খাদ্য ঘাটতি পূরণ। এখন
বাংলাদেশে হঠাৎ করে যদি বন্যা দেখা যায়, তাহলে বন্যা দেখা দিলে কি হবে, বিভিন্ন ধরনের যেখানে ধান চাষ করা হয়, তাহলে ধান চাষগুলো করার পরে কি দেখা যাবে, যে ধানগুলো সব ডুবে যাবে, ধান গাছ মারা যাবে। এখন কি বাংলাদেশে তখন ওই পরিমাণে ধান উৎপাদন হবে না। তাহলে ধান যদি উৎপাদন না হয়, তুমি চাল পাবা না। তাহলে কি তুমি না খেয়ে থাকবা? না খেয়ে তো থাকবা না। তখন কি করবা, বাইরের দেশ থেকে তুমি কি করবা, চাল আমদানি করবা। তাহলে চাল আমদানি কিভাবে করবা, এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে করবা। তাহলে বলতে পারো খাদ্য ঘাটতি পূরণ কিসের মাধ্যমে করবা, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। তারপরে দেখো 8 নম্বরে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান। এখন বাংলাদেশ অত কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানে অনেক বেশি উন্নত না। তাহলে বাংলাদেশ কি বসে থাকবে না। বাংলাদেশ কি করবে, এই কারিগরি ও প্রযুক্তি জ্ঞানের জন্য যা প্রয়োজন, টেকনিশিয়ান বাইরের দেশের থেকে নিয়ে আসবে, কিংবা যে জিনিসগুলো প্রয়োজন সেটা বাইরের দেশ থেকে নিয়ে আসবে। যেমন বর্তমানে মনে করো কোরিয়া বা চীন এরা অনেক, অথবা জাপান এরা অনেক কি অ্যাডভান্স, তাহলে ওই দেশের প্রযুক্তিগুলো বাংলাদেশে নিয়ে আসা হবে এবং ওই দেশের মানুষগুলো এখানে নিয়ে আসা হবে। তাহলে ওই দেশের মানুষ থেকে কি আমরা শিখতে পারবো। তাহলে এইভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য একটা দেশ থেকে আমরা নিয়ে আসতে পারবি। এই যে আমরা বলছি এতক্ষণ ধরে পণ্য ও সেবা, এই সেবা বলতে বোঝায় সার্ভিস। সেবা বলতে কি বোঝায়, সার্ভিস। সার্ভিস বলতে বোঝায় যেমন ডাক্তার আমাদের কি ডাক্তারি বিভিন্ন সেবা দিয়ে থাকে, পুলিশ আমাদের পুলিশিং সেবা দিয়ে থাকতে পারে। ঠিক সিমিলারভাবে এই যে কারিগরি প্রযুক্তিগত জ্ঞানের যে কথা বলছি, এই কারিগরি শিক্ষা, তাহলে ওই দেশের মানুষ শিখে এসে আমাদের দেশের মানুষকে শেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে সার্ভিস। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো ভোক্তাদের সুবিধা। এটা খুবই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ভোক্তাদের সুবিধা কি, এখন বাংলাদেশে কোনো ক্রমে আন্তর্জাতিক কোনো একটা পণ্য সেটা অনেক বেশি দামে পাওয়া যায়। এখন যদি অন্য দেশ থেকে আমি সাপ্লাই আনি, মানে অন্য দেশ থেকে যদি রপ্তানি করি, অন্য দেশকে যদি আমদানি করি, তাহলে এখন বাংলাদেশের যে জিনিসটার দাম অনেক বেশি, ধরো ওই জিনিসটা অন্য একটা দেশে খুব কম দামে পাওয়া যাচ্ছে, তাহলে কি হবে, বাংলাদেশে কি আর ওইটা সে একা বিক্রি করতে পারবে না। তখন দেখা যাবে যে বাংলাদেশে ওই জিনিসটা কম দামে বিক্রি করবে, কারণ বাংলাদেশে সেই জিনিসটার দাম অনেক বেশি, কিন্তু ওই একই জিনিস অন্য একটা দেশে কম দামে বিক্রি হচ্ছে। তাহলে আমি কি করব, বাংলাদেশে এই বেশি দামে না কিনে অন্য একটা দেশ থেকে আমদানি করব, তাহলে বাংলাদেশে বেশি দামে জিনিসটা কি হয়ে যাবে, তখন তুলনামূলক কম দামে বিক্রি করা হবে। আর তাহলে কি হবে, ভোক্তাদের সুবিধা হবে। তারপর দেখো দেশীয় বাজার সম্প্রসারণ, অর্থাৎ বাংলাদেশে এমন অনেক প্রোডাক্ট আছে, এমন অনেক জিনিস আছে সেটা শুধুমাত্র বাংলাদেশের মাঝেই বিক্রি করা হয়, অর্থাৎ অনেক জিনিস সেগুলো বাংলাদেশের বাইরে যায় না। তাহলে এই যে এক্সট্রা অংশ আছে এটা তুমি কি লস করবা না, তুমি করবা বাংলাদেশের যতটুকু লাগে সেটা বাংলাদেশের ভিতরেই রাখবা, আর যে এক্সট্রা অংশটুকু আছে এটা দেশের বাইরে কি করবা, বাণিজ্য করবা। আর বাণিজ্য করলে কি হবে, তোমার দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। তাহলে দেশীয় বাজার সম্প্রসারণ, অর্থাৎ দেশের বাজারের চাইতে তুমি দেশের বাইরেও কি করতে পারছো, একটা বাজার ক্রিয়েট করতে পারছো। তারপরে দেখো আরো কয়েকটা পয়েন্ট আছে, মূলধনের গতিশীলতা বৃদ্ধি। এটা অনেক ভালো একটা পয়েন্ট, হ্যাঁ, এটা ভালো করে পড়বা। মূলধনের গতিশীলতা বৃদ্ধি বলতে বোঝায় বাংলাদেশের এখন যদি কোনো একটা দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য করে, তো এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য একটা দেশের মানুষ আমার দেশে কি করতে পারে, কোনো কলকারখানা স্থাপন করতে পারে। এটাকে বলা হয় এফডিআই। এটাকে কি বলা হয়, এফডিআই। এফতে হচ্ছে ফরেন, ডিতে ডিরেক্ট, আইতে ইনভেস্টমেন্ট। এটাকে বলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে ওই দেশের মানুষ আমার দেশে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে। ইনভেস্টমেন্ট করলে কি হবে, আমার দেশের কলকারখানা গঠন করা হবে, এখানে অনেক মানুষ চাকরি করতে পারবে, তার মানে আমার দেশের বেকারত্বটা কম হবে, সেই দেশের মানুষ এখান থেকে প্রফিট পাবে, কিন্তু আমার দেশেরও তো লাভ হবে। সিমিলারলি এটাও করতে পারে, বাংলাদেশের মানুষ অন্য একটা দেশে কি করতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে। ইনভেস্টমেন্ট করলে কি হবে, ওই দেশে যে প্রফিট আসবে বাংলাদেশে আসবে। তাহলে এইভাবে বাংলাদেশ অন্য দেশে ইনভেস্টমেন্ট করতে পারে, অন্য দেশের মানুষ এই দেশে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে এই যে দেখছো প্রফিটটা, এই যে আমরা শিখেছি উৎপাদন উপকরণকে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই যে মূলধন একটা উৎপাদন উপকরণ, তার মানে কি গতিশীলতা পাচ্ছে, তাহলে বাংলাদেশটা অন্য একটা দেশে যাচ্ছে, অন্য দেশেটা এই দেশে আসছে, তার মানে এটা হচ্ছে সংগঠন, মানে মূলধনের একটা গতিশীলতা। তারপর দেখো আন্তর্জাতিক বাণিজ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মানব সম্পদ রপ্তানি। মানব সম্পদ বলতে জানো, এটা ভেবো না মানুষকে আমরা কি করছি, রপ্তানি করছি, এটা না। অর্থাৎ বাংলাদেশে অনেক মানুষ বাইরের দেশে কর্মরত আছে, তাদেরকে আমরা কি বলি, বাংলাদেশের শ্রমশক্তি, রেমিটেন্স হিসেবে আমাদের যে টাকাটা আসে। তাহলে বাংলাদেশে প্রবাসী যারা অনেক মানুষ আছে তাদেরকে বলে শ্রমশক্তি। অর্থাৎ তাদেরকে যদি সুন্দরভাবে আমরা কি শেখাই এবং তাদেরকে যদি সুদক্ষ শ্রমিকে পরিণত করতে পারি, মানে মানব সম্পদে, দক্ষ সম্পদে, বলে হিউম্যান ক্যাপিটালে ইনভেস্টমেন্ট করা, দ্যাট মিনস বাংলাদেশের কোনো
মানুষ, সে ধরো বাংলাদেশের বেশিরভাগই কি আমরা জনবসতিপূর্ণ দেশ, এবং এই জনবসতিপূর্ণ দেশে অনেক শ্রমিক আছে, কিন্তু এই শ্রমিকগুলো একটা সমস্যা আছে, তারা প্রচণ্ড পরিমাণে কোয়ালিফাইড না, মানে স্কিলড না। তো স্কিল লেবারকে যদি আমরা প্রচণ্ড পরিমাণে টেকনিক বা টেকনিশিয়ানদের একটু শেখাই, তাহলে তারা কি হয়ে যাবে, তারা একজন মানে একজন কর্মক্ষম এবং কি হবে, সুদক্ষ হবে। তাহলে এদেরকে কি করতে, বাইরের দেশে আমরা কি করতে পারি, প্রবাসী হিসেবে পাঠিয়ে দিতে পারি, এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণে কি রেমিটেন্স পাবো। তার আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা কি করতে পারবো, মানব সম্পদ রপ্তানি করতে পারবো। তারপর দেখো নির্ভরশীলতা হ্রাস, অর্থাৎ দেশের ভিতরেই যে কোনো কিছু আমরা উৎপাদন করছি এবং দেশের যে মানুষজনের বা দেশের শিল্প কারখানার প্রতি আমরা কি সবসময় ডিপেন্ডেন্ট থাকছি, এটা এমনটা না। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য যদি হয়, আমরা অন্য একটা দেশ থেকেও জিনিসপত্র আনতে পারবো, তার মানে শুধু দেশের জিনিসপত্রের ভিতরে আমরা কি থাকছি না, নির্ভরশীল থাকছি না। তারপর দেখো 14 নম্বরে বলছে জরুরি অবস্থা মোকাবেলা, অর্থাৎ কোনো দেশে হঠাৎ ক্রমে যদি কোনো জরুরি অবস্থা চলে আসে, যেমন বন্যা হইতে পারে, ভূমিকম্প হইতে, হোয়াট এভার, যে কোনো কিছু হইতে পারে। এখন তো তোমার খাবার দাবার লাগবে, তুমি কোথা থেকে নিয়ে আসবা, দেশের বাইরে থেকে নিয়ে আসবা, আর এটাকে বলে জরুরি অবস্থা মোকাবেলা। 15 নম্বরটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধিটা খুবই ভালোভাবে পড়বা। দক্ষতা বৃদ্ধি কি, দক্ষতা বৃদ্ধি হচ্ছে তুমি যখন কোনো কম্পিটিটরের সাথে থাকবা, মানে 10 জনই অনেক ভালো কম্পিটিটর, তার মানে তোমার টেন্ডেন্সি কি থাকবে, ওদের সাথে আমাকে ভালো করা। আর যেহেতু এখন আন্তর্জাতিক বাণিজ্য, তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডে তোমার যে কম্পিটিটরগুলো সকলেই ভালো, তার মানে তুমিও চাইবা কি খুব ভালোভাবে কোনো কিছু প্রোডাকশন করতে। তাহলে এই প্রোডাকশন করতে গেলে কি তোমার দক্ষতা অবশ্যই বৃদ্ধি হওয়া লাগবে। এখন চিন্তা করো, তৈরি পোশাকে বাংলাদেশের অবস্থান অনেক উপরে, তৈরি পোশাকে বাংলাদেশ বিভিন্ন দেশকে কি করতে পারে, মানে প্রতিযোগিতা হিসেবে প্রতিযোগী নিলেও বাংলাদেশ খুব ভালো কিছু উৎপাদন করছে। কেন উৎপাদন করছে, কারণ অনেক মানুষ এখন তৈরি পোশাক উৎপাদন করছে। এখন বাংলাদেশ যদি ভালো কোনো তৈরি পোশাক উৎপাদন না করে, তাহলে বাংলাদেশের তৈরি পোশাক তো অন্য দেশ নিবে না। বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশ এই কারণে নেই, কারণ বাংলাদেশের তৈরি পোশাক অন্য দেশের চাইতে অনেক ভালো। তার মানে এই ভালো হইতে হইতে কি তোমার দক্ষতাটা অনেক বৃদ্ধি পাবে। তাহলে এই ছিল আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বগুলো। তা এরপরে দেখো আরো 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট ভালো করে দেখবা। জ্ঞান ও সংস্কৃতির প্রসার, অর্থাৎ তুমি যখন একটা দেশের সাথে বাণিজ্য করবা, তখন তোমার জ্ঞান এবং সংস্কৃতি আরেকটা দেশের সাথে কি হবে, মিথস্ক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে। অর্থাৎ ওই দেশের জ্ঞান তুমি নিচ্ছ, ওই দেশের সংস্কৃতি তুমি নিচ্ছ, আবার তোমার দেশের সংস্কৃতি সে নিচ্ছে। বলছে একচেটিয়া কারবার প্রতিরোধ। একচেটিয়া কারবার প্রতিরোধ বলতে বোঝাচ্ছে, অর্থাৎ তোমার দেশের ভিতরে যে দেশের শিল্প কারখানা, তারা কোনো কিছু প্রোডাকশন করছে, করার পরে যে দামটা নির্ধারণ করছে, হঠাৎ সেই দাম মনে করো সেই দামটা অনেক বেশি, কিন্তু তুমি একই জিনিস দেশের বাইরে পাচ্ছ কম দামে, তখন তুমি কি করবা, তোমার চাহিদা থাকবে অন্য দেশ থেকে নিয়ে আসা, নিয়ে এসে দেশের ভিতরে সেটা বিক্রি করা। তাহলে দেশে যারা চাচ্ছিল একচেটিয়া কারবার, তাহলে তারা একচেটিয়া কারবার করতে পারবে না, কারণ জানে দেশের বাইরে ওই জিনিসটা কম দামে পাওয়া যাচ্ছে। তো তুমি দেশের বাইরে থেকে নিয়ে এসে এই একচেটিয়া কারবার প্রতিরোধ করতে পারবা। তারপর দেখো রপ্তানি নির্ভর উন্নয়ন। একটা দেশের উন্নয়ন শুধুমাত্র দেশের ভিতরের, মানে দেশের ভিতরে বাণিজ্য করে সম্ভব না। তুমি যদি দেশের ভিতরের থেকে দেশের বাইরে কোথাও রপ্তানি করো, তাহলে তোমার কি দেখা যাবে, তোমার দেখা যাবে দেশের ভিতরে বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আসছে, তার মানে তোমার জিডিপিটা কি হবে, অনেক বেশি ভালো হবে। আর জিডিপি যদি যত বেশি ভালো হবে, তার মানে তোমার দেশের যোগাযোগ ব্যবস্থা, দেশের ভিতরে যে গভর্নমেন্টের যে খরচটা, সেটাও কি ভালো হবে। আর দেশের ভিতরে গভর্নমেন্ট যত খরচ করবে, তার মানে কি মানুষের মানে পরিবেশটা ভালো থাকবে। তার মানে মানুষের যে এক ধরনের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যেটা মেজারমেন্ট করে, শিক্ষা বলো, চিকিৎসা বলো, এটা কি অনেক ভালো হবে। দেখছো ভালোভাবে কনসিকুয়েন্সগুলো দেখো। অর্থাৎ তোমার যদি কোনো ক্রমে দেশের জিডিপিটা ভালোভাবে বাড়ে, তাহলে জিডিপি ভালো হলে তোমার যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সগুলো একটা কথা আছে, এই এইচডিআইও কি বাড়বে। আর এইচডিআই বাড়া মানে কি, তোমার দেশের শিক্ষা, তোমার দেশের চিকিৎসা, এটা কি অনেক ডেভেলপ করবে। তাহলে তোমার দেশের টাকাটা কি করতে হবে, অন্য দেশ থেকে যেন সার্কুলেট হয়, এর জন্য কি করতে হবে, রপ্তানি নির্ভর উন্নয়নটা করতে হবে। এখন 19 নম্বর বলছে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। অর্থাৎ তুমি যখন একটা দেশের সাথে তোমার আন্তর্জাতিক বাণিজ্য করবা, তার মানে সেই দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য করলে অবশ্যই বন্ধুত্ব ক্রিয়েট হবে। আর বন্ধুত্ব ক্রিয়েট হলে কি হবে, একজন বন্ধু কখনোই চাইবে না আরেকটা বন্ধুর বিপদে সাহায্য না করে বসে থাকতে। তার মানে তুমি যখনই কোনো দেশ কোনো বিপদে পড়বে, তখনই ওই বন্ধু রাষ্ট্র তোমাকে কি করে সাহায্য করবে। দ্যাট মিনস আন্তর্জাতিক বাণিজ্য যখন হবে, অন্য একটা দেশ তোমাকে কি করবে, সহযোগিতা করবে। আর যত আন্তর্জাতিক বাণিজ্য হবে, তত তোমার বন্ধুত্ব সৃষ্টি হবে, আর তত তোমার সহযোগিতা বৃদ্ধি হবে। তো এই ছিল মোট 19টা পয়েন্ট। তুমি এই 19টা পয়েন্ট খুব ভালোভাবে পড়বা এবং পরীক্ষার যদি সুন্দর করে লিখতে পারো এই 19টা পয়েন্টে, তোমার 19টা পয়েন্টে 19টা লিখতে এমন কিছু না, তোমার পছন্দ মতন 10 থেকে 12টা পয়েন্ট অথবা 15টা পয়েন্ট তুমি খাতে তুলে আসবা, তাহলে তোমার পরীক্ষায় ভালো নাম্বার তুমি পাবা। তারপরে আসো আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা। এই আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বাংলাদেশের যে পরিবর্তনের ধারা, বাংলাদেশ রাষ্ট্রের
যে পরিবর্তনের ধারণা, তাহলে এখানে যে পরিবর্তনের ধারাটা কাকে বোঝা যাচ্ছে? বাংলাদেশ রাষ্ট্রের। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যে কি ধরনের পরিবর্তন হচ্ছে, মানে বাংলাদেশ অনেক বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য আছে, তো এই আন্তর্জাতিক বাণিজ্য থাকার ফলে বাংলাদেশের কি কি পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই করে। তো দেখতে পাবা প্রবৃদ্ধির গতিধারা, এই প্রবৃদ্ধি বলতে বোঝানো হয়েছে জিডিপির কথা বলা হয়েছে। কার কথা বলেছে? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ বাংলাদেশে আগে এক ধরনের জিডিপি ছিল, এখন থেকে জিডিপিটা তুলনামূলকভাবে বাড়ছে। কেন বাড়ছে? বাংলাদেশ ওই যে বাইরের দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য আছে, তার মানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসছে, আর বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে বাংলাদেশের কি হচ্ছে? এই জিডিপিটা অনেক বাড়ছে। তুমি চিন্তা করো, বাংলাদেশে আগে কতজন মানুষ দেশের বাইরে যেত, প্রবাসীরা কত রেমিটেন্স পাঠাতো, এখন তো অনেক রেমিটেন্স পাঠাই। তাহলে এই রেমিটেন্স যেহেতু পাঠাচ্ছে, তাহলে বাংলাদেশের অর্থনীতি আগের সাথে কি অনেক মজবুত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি দেশের প্রবৃদ্ধির গতিধারা কি অনেক বাড়ছে। আগে জিডিপি একরকম ছিল, এখন জিডিপি আগের সাথে কি বেশি হচ্ছে। 2 নম্বর দেখো রপ্তানি ও আমদানি পরিস্থিতি। বাংলাদেশে আগে দেখা যেত বাংলাদেশ শুধু কি করতো? আমদানি করতো, খুব কম পরিমাণে জিনিস রপ্তানি করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ প্রায় অনেক বেশি রপ্তানি করছে এবং অনেক বেশি কি করছে? আমদানি করছে। তারপর দেখো দেশভিত্তিক রপ্তানি ও আমদানি কার্যক্রম। আগে বাংলাদেশের শুধু দেশভিত্তিক আমদানি রপ্তানি কয়েক দেশের ভিতর ছিল, কিন্তু এখন বাংলাদেশ কি করছে? ইউরোপ বলো, আমেরিকা বলো, তারপরে বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশ, সব দেশের সাথে কি করছে? বাংলাদেশ এখন কি করছে? রপ্তানি কার্যক্রম চালাচ্ছে। মানে আগে বাংলাদেশ শুধু কয়েকটি দেশের সাথে ছিল, কিন্তু এখন বাংলাদেশ অনেকগুলো দেশের সাথে রপ্তানি এবং আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 4 নম্বর নতুন বাজার অন্বেষণ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা। নতুন বাজার অন্বেষণ বলতে বোঝাচ্ছে আগেরকার দিনে বাংলাদেশ কখনো নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এই সমস্ত দেশের সাথে কি করতো না? বাণিজ্য করতো না, কিন্তু এখন বাংলাদেশ খুঁজছে নতুন নতুন দেশ। মানে যত বেশি দেশ পাবে তত বেশি তার বাজার ক্রিয়েট হবে। তার মানে বাংলাদেশ এখন তার বাজারগুলোকে ডাইভার্সিফিকেশন করে ফেলেছে। তারপর দেখো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তুমি একটু যদি ডাটা বেসটা দেখো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগে কোথায় ছিল, এখন কোথায় আছে, মানে আগের সাথে এখন কি বাংলাদেশের রিজার্ভটা কি অনেক বেশি না? তার মানে এটা বোঝাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বাংলাদেশের রিজার্ভ সিস্টেমটা কি বাড়ছে তুলনামূলকভাবে। তারপর দেখো বৈদেশিক মুদ্রা বিনিময় হার। অর্থাৎ এখন এই যে আমরা $1, এই একটা ডলার যখন কিনতে যাচ্ছি, তখন বাংলাদেশি পরিমাণ টাকা কত টাকা দিচ্ছি? এই ডলার এবং টাকার যে হারটা, আগের এদের ব্যবধান ছিল অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি অতটা বেশি স্ট্রং ছিল না। কিন্তু এখন দেখো বাংলাদেশের টাকার এবং ডলারের যে পার্থক্যটা, এটা কি অনেক কমে এসছে, মানে বাংলাদেশের টাকাটা কি অনেক স্ট্রং হয়ে গেছে। তারপর দেখো ট্যারিফ হ্রাসকরণ। এই ট্যারিফ বলতে কি বোঝায়? ট্যারিফ খুবই একটা ভালো কথা। ট্যারিফ বলতে বোঝায় ট্যারিফ আগের দিনে ব্যবহার করা হতো, এখন ট্যারিফ খুবই নেই বললে চলে। তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে ট্যারিফ কি। ট্যারিফ হচ্ছে তুমি কোনো একটা দেশের সাথে, কোনো দেশের থেকে কোনো জিনিস নিয়ে আসতে চাচ্ছ, দ্যাট মিনস কোনো দেশের থেকে আমদানি করতে চাচ্ছ, তো সরকার কি করবে? ওই দেশ থেকে তুমি যেন আমদানি না করতে পারো, এই জন্য ওই পণ্যের উপরে ট্যারিফ বসাবে। কখনো ট্যারিফ দিয়ে থাকে 50%। তার মানে কোনো জিনিস যদি আনো 100 টাকায় তোমাকে 50 টাকা দেওয়া হবে, 50 টাকা তোমাকে দিতে হবে, এটাকে বলে ট্যারিফ। আগের দিনে এই কাজ করতো এই কারণে যে তুমি কোনো দেশের থেকে যদি আমদানি করো, তাহলে দেশের শিল্পগুলো কি হবে? ভালোভাবে বাণিজ্য করতে পারবে না। তাহলে আগের দিনের চিন্তা ভাবনা ছিল একরকম, আর এখন কি করছে? তুমি যেন ওই দেশ থেকে কি করতে পারো? ভালোভাবে আমদানি করতে পারো। সেই কারণে ওই দেশের থেকে তুমি যে জিনিস আমদানি করবা, এই আমদানির উপর ট্যারিফ দিবে না। তাহলে এখানে ট্যারিফ হ্রাসকরণ কেন প্রয়োজন? অর্থাৎ তুমি ধরো কোনো দেশে রপ্তানি করবা, তাহলে রপ্তানি যদি করতে হয়, রপ্তানির জন্য তোমার কোনো কাঁচামাল কিনতে হবে, আর কাঁচামাল কিনবা অবশ্যই কোনো একটা দেশ থেকে আমদানি করবা। এখন ওই দেশ থেকে তুমি যত কম দামে নিয়ে আসতে পারবা, তাহলে তোমার রপ্তানির জন্য অনেক বেশি প্রোডাকশন করতে পারবা। তাহলে এই রপ্তানির জন্য যদি বেশি প্রোডাকশন করতে হয়, তাহলে তোমার ওই দেশ থেকে আনার জন্য যেন কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে না হয়, যেটা আগের দিনে করা হতো। আগের দিনে প্রচণ্ড পরিমাণে ট্যারিফ দিতে হতো। তোমরা জেনে থাকবে জাপানে যদি কেউ চাল অন্য দেশ থেকে আনতে চায়, তাহলে জাপানে 200% চালের উপর ট্যারিফ বসানো আছে। তার মানে জাপানের কোনো জনগণ অন্য দেশ থেকে যদি চাল আমদানি করতে চায়, তাহলে তাকে 200% ট্যারিফ দিয়ে নিয়ে আসতে হবে। তার মানে জাপানের চাল অন্য দেশ থেকে আনা নিরুৎসাহিত করা হয়েছে। সিমিলারলি এটা আগে বাংলাদেশের ক্ষেত্রে করা হতো, মানে প্রাচীনকালে অনেক বেশি পরিমাণে ট্যারিফ বসানো হতো, যেন বাংলাদেশের শিল্প কারখানা, বাংলাদেশের যেগুলো গঠন করা আছে সেগুলো যেন ভালো থাকে। কিন্তু এখন এই ট্যারিফটা হ্রাস করেছে, মানে ট্যারিফটা খুবই কম। তারপর 8 নম্বর বলছে WTO বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পরিবর্তনের ধারা। এই WTO বলতে বোঝায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও বাংলাদেশ, এদের কি কাজ?
এখন বাংলাদেশ মনে করো স্বল্পোন্নত দেশ ছিল, এখন বাংলাদেশ কিসে এসেছে? উন্নয়নশীল দেশে এসেছে। এখন উন্নয়নশীল দেশে যখন এসেছে, স্বল্পোন্নত দেশের সময় যে সকল সুযোগ সুবিধা পেয়েছে, তাহলে উন্নয়নশীল দেশে থাকলে তো সেই সুযোগ সুবিধা পাবে না। তাহলে বাংলাদেশ এখন তো ডিরেক্ট উন্নয়নশীল দেশে আসার ফলে বাংলাদেশের সেই সুযোগ সুবিধার বাদে কোনো একটা ভালো সুযোগ সুবিধা দরকার। এখন তোমরা জানো যে স্বল্পোন্নত দেশের থেকে উন্নয়নশীল দেশে যখন আসবে, এই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মেডিসিনগুলো মানে অন্য দেশের প্যাটেন্ট, মানে সেই দেশের নাম বাদেই কি বাংলাদেশ প্রোডাকশন করতে পারে, কিন্তু তখন তার এগুলো করতে পারবে না। আবার বাংলাদেশ বিভিন্ন দেশে বেশি পরিমাণে পণ্য রপ্তানি করতে পারে, কারণ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ, এই কারণে অনেক দেশ তাকে সমীহ করে। কিন্তু যখনই বাংলাদেশ স্বল্পোন্নত উন্নয়নশীল দেশে যাবে, তখন তো এইগুলো পাবে না, এই সুযোগ সুবিধা পাবে না। তাহলে বাংলাদেশ যেন ভবিষ্যতেও ভালো রকমের সুযোগ সুবিধা পায়, এই জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বিভিন্ন চুক্তি বা বিভিন্ন কার্যাবলী করছে, যেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে এসে যদি উন্নয়নশীল দেশেও আসে, তাহলেও যেন ভবিষ্যতে ভালো সুযোগ সুবিধা পায়। তারপর দেখো রপ্তানি বৈচিত্র্যকরণ। আগে বাংলাদেশের রপ্তানি শুধুমাত্র ধানের উপরে, পাটের উপরে বা চায়ের উপরে বা চামড়ার উপরে ছিল, কিন্তু এখন তুমি যদি খেয়াল করো বাংলাদেশের রপ্তানি অনেক বৈচিত্র্যকরণ হয়েছে, মানে অনেক ডাইভার্সিফিকেশন হয়েছে। দ্যাট মিন বাংলাদেশ এখন তৈরি পোশাকের উপরে গেছে, মাছের উপরে গেছে, তারপরে তোমার মনে করো চিংড়ি তো খুব ভালোভাবে করে বাইরের দেশে রপ্তানি করে, ইভেন ওষুধ শিল্পের কথা চিন্তা করতে পারো। আর তাছাড়া বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন পণ্য বাংলাদেশের বাইরে রপ্তানি করা হয়। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের রপ্তানি আগে গুটি কয়েক পণ্যের উপরে ছিল, কিন্তু বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যকরণ হওয়ার ফলে এখন বাংলাদেশের রপ্তানি অনেকগুলো পণ্যের উপরে গেছে। দ্যাট মিনস ডাইভার্সিফিকেশন হয়েছে। 10 নম্বরে বলছে অপাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি। অপাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি বলতে বোঝানো হয়েছে বাংলাদেশে আগে বেশিরভাগই কি ছিল? পাটজাত পণ্য, মানে বেশিরভাগ পণ্যই পাটজাত, মানে অনেক অংশ করে পাট পণ্য রপ্তানি করতো। কিন্তু এখন অপাটজাত দ্রব্য, অপাট মানে যেটা পাট না, তার মানে এখন কি মাছ পাঠাচ্ছে, চামড়া পাঠাচ্ছে, তৈরি পোশাক পাঠাচ্ছে, ওষুধ শিল্প পাঠাচ্ছে, সার শিল্প পাঠাচ্ছে, গ্যাস পাঠাচ্ছে। তার মানে এইগুলো তোমার অপাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এই যে শিল্পজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি হয়েছে। তোমরা সকলেই জানো বাংলাদেশ কি প্রধান দেশ? কৃষি প্রধান দেশ। তাহলে এখানে সবসময় কি কৃষি প্রধানের আধিক্য থাকবে, কিন্তু বাংলাদেশ এখন শুধুমাত্র কৃষি পণ্য পাঠাচ্ছে না, কৃষি পণ্যের পাশাপাশি শিল্পজাত দ্রব্যের রপ্তানিটাও বেশি পরিমাণে পাঠাচ্ছে। এই যে অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি। অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি বলতে বোঝাচ্ছে, প্রথম কথায় প্রচলিত শব্দটির অর্থ কি? প্রচলিত শব্দের কথার অর্থ হচ্ছে অনেক দিন ধরে যেটা চলে এসছে। আর অপ্রচলিত হচ্ছে আগে চলতো না কিন্তু এখন খুব ভালো চলছে। তার মানে আগে, মানে অনেক আগে কিন্তু তৈরি পোশাক ভালো চলতো না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তৈরি পোশাক খুব ভালো চলছে। তার মানে অপ্রচলিত পণ্যের রপ্তানি বৃদ্ধি আছে। অপ্রচলিত পণ্য যেগুলো, যেমন তৈরি পোশাক, তারপরে আরও যে পণ্যগুলো আছে সেইগুলোর রপ্তানি এখন তুলনামূলক অনেক বৃদ্ধি পাচ্ছে। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারায় বাংলাদেশ এই পজিশনে আছে। তো এরপরে দেখো আরও কয়েকটা পয়েন্ট আছে, যেমন সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য। সার্কভুক্ত যে মানে সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় আঞ্চলিক উন্নয়ন সংস্থা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। তো সার্কভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর সাথে কি হচ্ছে, বাংলাদেশের তুলনামূলক বাণিজ্যটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আশেপাশের মানুষ। কারণ এখানে আশেপাশের মানুষ যদি হয় তাহলে কি তোমার যে বাণিজ্য খরচটা যখন তুমি কোনো দেশে পাঠাবা এই খরচটা কি কম হবে, এই কারণে এখানে বাণিজ্যটা ভালো হচ্ছে। বেসরকারি খাতে বাণিজ্য, এটা আরও খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস? আগে সাধারণত বাণিজ্য যখন করা হতো শুধুমাত্র এটা সরকারের উপর ডিপেন্ড ছিল, মানে সরকারি কোনো দেশে একটা রপ্তানি করতো, কিন্তু এখন এটা বেসরকারি খাতেও দেওয়া হয়েছে, অর্থাৎ বেসরকারি যে খাতগুলো আছে তারাও চাইলে অন্য দেশের সাথে রপ্তানি করতে পারবে। তার মানে দেখো সরকার এই কাজটা করছে, এর ফলে দেশের কি হচ্ছে, জিডিপিটা বাড়ছে, অর্থাৎ বেসরকারি খাতের মাধ্যমে দেশের বাইরে তুমি কি করতে পারছো, রপ্তানি করতে পারছো। তারপর বলছে মূলধনী দ্রব্যের আমদানি, অর্থাৎ বাংলাদেশ আগে কি করতো, শুধুমাত্র খাদ্যশস্য আমদানি করতো, মানে খাবার খাওয়ার জন্য যা যা দরকার সেগুলো আমদানি করতো। কিন্তু বাংলাদেশ এখন বুঝে গেছে শুধু খাদ্যশস্য আমদানি করলে হবে না, আমার দেশকে টিকিয়ে রাখতে হলে, আমার দেশকে অনেক উপরে নিয়ে যাইতে হলে আমাকে কি করতে হবে, দেশের কলকারখানা, যন্ত্রপাতি, এই সমস্ত জিনিস আমদানি করতে হবে, যেন আমি বাংলাদেশে কলকারখানা স্থাপন করতে পারি। এর জন্য অন্য দেশ থেকে আমি কি আনবো, যন্ত্রপাতি, সরঞ্জাম সব কিছু নিয়ে আসবো। তাহলে কি করবো, মূলধনী দ্রব্যের আমদানি করতে পারবো। দেখো বিলাস জাতীয় দ্রব্যের আমদানি হ্রাস, অর্থাৎ অন্য দেশ থেকে যদি আমি বিলাস জাতীয় দ্রব্য কিনি তাহলে কি হবে, আমার দেশের যত টাকা পয়সা আছে তাহলে তো অন্য দেশ সব দিয়ে দিলাম না, তাহলে এই কাজগুলো তো করা যাবে না, তাহলে বিলাস জাতীয় দ্রব্য কম আনতে হবে। 17 নিজস্ব পরিবহন ব্যবস্থা। আগে বাংলাদেশে এমন হয়েছে যে অন্য দেশের পরিবহন ব্যবস্থার মাধ্যমে তুমি বাণিজ্যটা করছো, তাহলে অন্য দেশের পরিবহন ব্যবস্থায় যদি বাণিজ্য করো তাহলে তোমার রপ্তানি যে টাকা আসবে সে টাকা তো গাড়ি ভাড়া দিতেই সব খরচ চলে যাবে। সেই কারণে বাংলাদেশ কি করেছে, যখন কোনো দেশে বাণিজ্য করবে বা রপ্তানি করবে তখন বাংলাদেশেরই যেন সমুদ্রপথে যে জাহাজগুলো আছে এইগুলো বাংলাদেশেরই হয়, সেই ব্যবস্থার জন্য বাংলাদেশ নিজস্ব পরিবহন ব্যবস্থার ব্যবস্থা করেছে। 18 নম্বর দেখো জনশক্তি রপ্তানি।
অর্থাৎ বাংলাদেশ এখন অনেক বেশি শ্রমশক্তি বা জনশক্তি বাইরের দেশে কি করে, রপ্তানি করে। তাহলে এই রপ্তানি করার ফলে কি প্রবাসীদের মাধ্যম দিয়ে রেমিটেন্স আসছে, আর রেমিটেন্স আসলেই কি হবে, বাংলাদেশের জিডিপিটা অনেক বেশি প্রবৃদ্ধি ঘটবে। তারপর দেখো বাণিজ্য বিকেন্দ্রীকরণ। বাণিজ্য বিকেন্দ্রীকরণ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ আগে এক মহাদেশের সাথে বাণিজ্য করতো, এখন আরেক মহাদেশের সাথে বাণিজ্য করছে। তার মানে শুধুমাত্র এক মহাদেশের সাথে বাণিজ্যতে বাংলাদেশ কি করছে না, শুধুমাত্র নির্ভর করছে না, অন্য একটা মহাদেশের সাথেও বাণিজ্য করছে। তারপর রপ্তানি নীতিতে পরিবর্তন নিয়ে এনেছে বাংলাদেশ। রপ্তানি নীতিতে পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশ আগে যে রপ্তানি করতো সেই রপ্তানিতে গুটি কয়েক দ্রব্যের সম্মিলিত প্রসেস কয়েকটা পণ্যের জন্য করতো, কিন্তু এখন রপ্তানিতে কি করছে, ডাইভার্সিফিকেশন একটা প্রসেস এনেছে, মানে অনেক ধরনের কিছু পণ্য আমি বাইরের দেশে রপ্তানি করব। আর এটার জন্য কি করছে, ক্ষুদ্র কুটির শিল্প, মানে গ্রামে গ্রামে যে ছোট ছোট মনে করো যে নকশিকাঁথা তৈরি করা হয়, আরও বিভিন্ন কিছু আছে, তো এই জিনিসগুলোর প্রতি বাংলাদেশ কি করছে, বেশি ফোকাস দিচ্ছে। তার মানে আমার রপ্তানিটা যেন দেশের বাইরে সব কিছু দিয়ে করা যায়, এটার জন্য রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে। এবং এই রপ্তানি নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে কয়েকটা প্রসেস মেনটেন করছে, যেন খুব মানে ক্ষুদ্র শর্তে যেন ঋণ পায়, এবং তারা যেন ব্যাংকে যাওয়ার সময় কোনো ধরনের মানে সমস্যায় পড়ে না, এবং তাদের যেন যারা বেকার আছে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া। তাহলে এই ট্রেনিং নিতে পারলে তারা উৎফুল্ল হওয়ার মাধ্যমে কী করবে, কাজে মনোযোগ দিতে পারবে, এবং কয়েকটা ধরনের তারা আরও 10-15 জন নিয়ে একটা শিল্প গড়ে তুলবে। শিল্প গড়ে তোলার পরে কি কোনো সেই পণ্যটা যেন দেশের বাইরে রপ্তানি করতে পারে। লেনদেন ভারসাম্য পরিস্থিতি, মানে বাংলাদেশে আগে এমন দেখা যেত কোনো দেশের সাথে কোনো দেশ বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে রপ্তানি করেছে, আবার বাংলাদেশ সেই দেশের সাথে আমদানি রপ্তানির ভারসাম্যটা খুবই কম। অর্থাৎ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের থেকে প্রচণ্ড পরিমাণে আমদানি করেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের থেকে অত পরিমাণে কী করেনি, আমদানি করেনি, মানে 10x80 হয়ে গেছে। তাহলে এইটা কখনো কাম্য না, এটা হবে কি 50-50 অথবা অন অ্যারাউন্ড কি 40-60, এটা মানা যায়। তার মানে বাংলাদেশের সাথে আমেরিকার আমদানি রপ্তানির ভারসাম্যটা কি এখন প্রায় কাছাকাছি। তার মানে সবসময় আমদানি রপ্তানির ভারসাম্যটা ইকুয়াল বা প্রায় ইকুয়াল এমন লেভেলে অবস্থান করছে। 22 নম্বরে বলছে ওয়েজ অনার্স স্কিম, অর্থাৎ প্রবাসীরা যে বাংলাদেশে টাকা পাঠাবে অবশ্যই একটা নির্ভরযোগ্য ভালো মাধ্যম দিয়ে টাকা পাঠাবে, তাহলে কী হবে, দেশের টাকাটা তারটা ভালোভাবে পৌঁছাবে। কিন্তু দেখা গেল প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠালো কিন্তু এই টাকাটা আসলো না বা অন্য কেউ নিয়ে নিল, তাহলে প্রবাসীর যে মানুষজন আছে আত্মীয় স্বজন তারা তো টাকাটা পাবে না। এই জন্য বাংলাদেশ সরকার ওয়েজ অনার্স স্কিম চালু করছে, যেন সুষ্ঠুভাবে খুব কম সময়ে প্রবাসীদের টাকা ঘরে ফেরত আসে। তারপর বলছে একচেটিয়া প্রভাব হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের একচেটিয়া প্রভাব হ্রাস হয়েছে। অর্থাৎ বাংলাদেশের কোনো গোষ্ঠী বা কোনো সম্প্রদায় বা কোনো শিল্প কারখানা যদি পুরো একটা বাজারকে কন্ট্রোল করতে চায় তাহলে তারা আর পারবে না। কেন, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ এখন বিভিন্ন জায়গার থেকে কোনো জিনিস আমদানি করছে বা রপ্তানি করছে, এর প্রভাবে দেখা যাচ্ছে সেই পণ্যটা বাংলাদেশে চলে আসার ফলে তারা আর একক প্রভাব করতে পারছে না। শক্তিশালী মুদ্রা এলাকার সাথে বাণিজ্য, আগে বাংলাদেশ কাতারের সাথে বা বিভিন্ন দেশের সাথে মানে বাণিজ্য করতো, এখন বাংলাদেশ ডলারের সাথে মুদ্রা বাণিজ্য করে, পাউন্ডের সাথে, ইউরোর সাথে। দ্যাট মিনস ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, রাশিয়া, চীন এদের সাথে বাংলাদেশ এখন কী করছে, আন্তর্জাতিক বাণিজ্যে সংগঠিত করছে। তার মানে বাংলাদেশ এখন এই দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য করার ফলে এই ধরনের মুদ্রার সাথে বাংলাদেশের একটা শক্তিশালী মুদ্রার সাথে যখন যাচ্ছে তার মানে বাংলাদেশের মুদ্রাগুলোও কী হচ্ছে, বৈদেশিক মুদ্রা ভালোভাবে আসছে। তার মানে বলা যায় শক্তিশালী মুদ্রা এলাকার সাথে বাণিজ্য করছে, মানে যে ওই সমস্ত দেশগুলোর মুদ্রাকে অনেক শক্তিশালী, সেই কারণে বাংলাদেশের মুদ্রার যে বৈদেশিক মুদ্রার মান সেটাও কি ভালো হচ্ছে। তারপরে দেখো বাংলাদেশের আমদানি দ্রব্য, তো প্রথমেই যদি তুমি এটা দেখো, এটা দেখেই তোমাকে মনে ফার্স্ট কোশ্চেনটা আসতে পারে যে বাংলাদেশ না কৃষি প্রধান দেশ, তো কৃষি প্রধান দেশ হওয়ার ফলেও বাংলাদেশ কিভাবে খাদ্যশস্য আমদানি করে। তবে এটাই সত্য যে বাংলাদেশের আমদানি দ্রব্যকে তুমি কয়েকটা স্টেজে ভাগ করতে পারো। প্রথমটাকে বলতে প্রাথমিক পণ্য, দ্বিতীয়টাকে বলো শিল্পজাত পণ্য, আর তৃতীয়টাকে বলো মূলধনী দ্রব্য। তো বাংলাদেশ আমদানি দ্রব্য হিসেবে প্রাথমিক পণ্য, মানে প্রাথমিক বলতে নেসেসারি বা প্রাইমারি প্রোডাক্ট হিসেবে প্রথমে কোনটাকে নিয়ে আসে, খাদ্যশস্যকে আগে নিয়ে আসে, খাদ্যশস্য নিয়ে আসে, তৈলবীজ নিয়ে আসে এবং অপরিশোধিত পেট্রোলিয়াম নিয়ে আসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিসের জন্য, এমসিকিউ এর জন্য। তাহলে প্রাথমিক পণ্য হিসেবে কি নিয়ে আসে, খাদ্যশস্য নিয়ে আসে, অপরিশোধিত পেট্রোলিয়াম নিয়ে আসে, আর কি নিয়ে আসে, তৈলবীজ নিয়ে আসে। আর শিল্পজাত পণ্যের ভিতরে কি নিয়ে আসে দেখো, ভোজ্য তেল মানে যেগুলো খাওয়ার তেল, সার নিয়ে আসে যেগুলো জমিতে দেয় রাসায়নিক সার, সুতা যেগুলো ফ্যাক্টরিতে লাগে বিভিন্ন কিছু সেলাই করতে বা আদার্স কিছু, পেট্রোলিয়াম জাত দ্রব্য নিয়ে আসে, ক্লিংকার নিয়ে আসে, স্টেপল ফাইবার নিয়ে আসে। তার মানে শিল্পজাত পণ্যের বিষয়ে এই জিনিসগুলো বাইরের দেশ থেকে আমদানি করে।
আর মূলধনী দ্রব্য কি? মূলধনী দ্রব্য কেন নিয়ে আসে? দেশের কলকারখানাগুলো গঠন করার জন্য মূলধনী দ্রব্য নিয়ে আসে। সেগুলো কি কি? কল কবজা হইতে পারে, যন্ত্রপাতি হইতে পারে, যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, মোটর গাড়ি, রেলগাড়ি, ইঞ্জিন, চিনি, শিশু খাদ্য, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসে। তার মানে প্রাথমিক পণ্য এগুলো, শিল্পজাত পণ্য এগুলো, মূলধনী দ্রব্য এগুলো। এগুলোতে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিন্তু, নিচের কোনটি শিল্পজাত পণ্য, অথবা নিচের কোনটি প্রাথমিক পণ্য, অথবা নিচের কোনটি মূলধনী দ্রব্য। এই ছিল হচ্ছে বাংলাদেশের আমদানি দ্রব্য। তারপরে দেখো বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্য, মানে বাংলাদেশ কোন কোন পণ্যটা নিয়ে আসে। তো এটা বোঝার আগে তোমাকে আগে চিন্তা করতে হবে প্রচলিত কাকে বলে আর অপ্রচলিত কাকে বলে। মনে রাখবা, প্রচলিত রপ্তানি পণ্য বলতে বোঝায় যে পণ্যগুলো অনেক আগে থেকে বাংলাদেশ রপ্তানি করে আসছে, মানে অনেক আগে থেকে রপ্তানি করে আসছে, সেগুলোকে প্রচলিত, মানে অনেক আগে থেকে চলে আসছে। আর অপ্রচলিত হচ্ছে আগে ছিল না, হঠাৎ কয়েক বছর ধরে এটাকে রপ্তানি করা হচ্ছে। তার মানে অনেক বছর ধরে রপ্তানি করা হচ্ছে, সেটা হচ্ছে প্রচলিত। আর হঠাৎ কয়েক বছর মানে সাম্প্রতিক সময়ে যেগুলো করা হয় সেটা হচ্ছে অপ্রচলিত। তাহলে প্রচলিত রপ্তানি পণ্য অনেক আগে থেকে কি কি করা হয় দেখো বাংলাদেশে: কাঁচা পাট, চা, চামড়া ও চামড়াজাত পণ্য, বিশেষ করে জুতা, কাগজ, নিউজ প্রিন্ট ও কাগজজাত পণ্য, তারপরে ন্যাপথা, ফার্নেস অয়েল ও বিটুমিন, এইগুলো কি করা হয় অনেক আগে থেকে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়। আর অপ্রচলিত মানে কি? একটু আগেই বললাম, অপ্রচলিত মানে এটা হচ্ছে সাম্প্রতিক সময়, মানে কয়েক বছর ধরে, সাম্প্রতিক বা কয়েক বছর ধরে। আর প্রচলিত কি? অনেক বছর ধরে। তাহলে অপ্রচলিত কি আছে? তৈরি ও হোসারি পোশাক, মানে আমরা যখন তৈরি পোশাকের কথা বলছি এটা কিন্তু অনেক আগের থেকে না, হ্যাঁ, কয়েক বছর ধরে এটা চলছে। শাকসবজি, ফলমূল, সার ও রাসায়নিক পণ্যদ্রব্য, জুতা, অন্যান্য শিল্পপণ্য, হিমায়িত খাদ্য, হস্তজাত শিল্পাত পণ্য, টেরিটোরিয়াল ও স্পেশালাইজড টেক্সটাইল, সিরামিক সামগ্রী, এইগুলোকে বলা হচ্ছে যে রিসেন্টলি বা কয়েক বছর ধরে চলছে। তার মানে এগুলোকে কি বলতে পারো? অপ্রচলিত রপ্তানি পণ্যসমূহ। এখন এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য এটাকে যদি সম্প্রসারণ করা হয়, মানে অনেক করে বাড়ানো হয়, তাহলে কিভাবে তুমি বাড়াবা? মনে করো এখন বাংলাদেশ ভালো অবস্থানে আছে রপ্তানি বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। এখন একটা মানুষ শুধুমাত্র ভালো জায়গায় থাকে না, আরও ভালো হইতে চাই, যেমন গুড, বেটার, বেস্ট, ভালো, অনেক ভালো, আরও ভালো। তার মানে তুমি আরও ভালো যদি হইতে চাও রপ্তানিতে, তাহলে তোমাকে অবশ্যই আরও ভালো কাজ করতে হবে। তাহলে সেই কী কী কাজ করলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যটা আরও অনেক ভালো হবে, এই কোশ্চেনটা ভালো করে পড়বা। তাহলে প্রথম কাজ হচ্ছে 1 নম্বর, এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ এই প্রকল্পটা হাতে নিয়েছে, এই প্রকল্পের নাম হচ্ছে মেড ইন বাংলাদেশ। এই মেড ইন বাংলাদেশ বলতে বোঝানো হয়েছে পৃথিবীতে যতগুলো দেশ আছে, বাংলাদেশের প্রত্যেকটা দেশে চাচ্ছে বাংলাদেশের পণ্যগুলো যেন সেই দেশে রপ্তানি করা হয়। এর জন্য বাংলাদেশ যে প্রকল্পটা নেয় সেখানে মেড ইন বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ এই প্রকল্পের আওতাধীন যতগুলো শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা আছে, সেই কলকারখানা যেগুলো রপ্তানি করা হবে, বিশেষ করে মেগা প্রজেক্ট বা মেগা প্রকল্প, আগামী 10 বছর তাদেরকে কর দেওয়া লাগবে না। তার মানে শিল্পকর মুক্ত প্রতিষ্ঠান। তার মানে যদি কোনো মেগা শিল্প প্রতিষ্ঠান বাইরের দেশে রপ্তানি করতে চায়, তাহলে আগামী 10 বছর তাকে কি দেওয়া লাগবে না? শিল্পকর দেওয়া লাগবে না। তাহলে কত বড় একটা অপরচুনিটি বাংলাদেশ সরকার তাকে দিচ্ছে দেখো। তাহলে এই শিল্পকর বাদ রেখে সে অনেক বেশি প্রোডাকশন করতে পারবে, প্রোডাকশন করলে দেশের বাইরে সে রপ্তানি করতে পারবে, রপ্তানি করলে তো বাংলাদেশেরই লাভ, বুঝতে পারছো? তাহলে বাংলাদেশ যে প্রকল্পটা নিচ্ছে সেটাকে কি বলবা? মেড ইন বাংলাদেশ প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন কার্যাবলী নিচ্ছে, এই কার্যাবলীর ভিতরে তারা যেন বেশি পরিমাণ রপ্তানি করতে পারে। তার মানে এটাকে সরকার এটা কি বলা যায়? প্রণোদনা বা ইনসেন্টিভস। এটাকে কি বলতে পারো? এটাকে বলতে পারো ইনসেন্টিভস। ইনসেন্টিভস যেটাকে তুমি বলতে পারো প্রণোদনা, প্রণোদনামূলক প্রকল্প। মানে এটা করলে মানুষজন উৎসাহী হবে। 2 নম্বর বলছে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি। তুমি আর চিন্তা করো কখন কমিটি গঠন করা হয়, কখন কমিটি গঠন করা হয়। একটা কমিটি তখনই গঠন করা হয় যখন সেই জিনিসটার ভালো এবং মন্দ থাকে, আর সবসময় কি চাওয়া হয়? সেই জিনিসটা যেন ভালো করে। ঠিক তেমনই রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করা হয়েছে অনেক জাতীয় উপদেষ্টাদেরকে নিয়ে। তারা চাচ্ছে রপ্তানি শিল্পটা যেন অনেক ভালোভাবে এগিয়ে যায়। এই জন্য কী কী কাজ করলে রপ্তানিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি,
এই সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে রপ্তানিটাকে এগিয়ে নিয়ে যেতে। তারপর বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো পুনর্গঠন, এইটা হচ্ছে কমিটি, আর পুনর্গঠন এইটা হচ্ছে অর্গানাইজেশন, হ্যাঁ এটা হচ্ছে সংগঠন। অর্গানাইজেশন মানে তো তোমরা সকলেই জানো সংগঠন, অর্থাৎ বাংলাদেশ একটা স্বায়ত্তশাসিত সংগঠন তৈরি করেছে, আর সংগঠনের নাম হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। রপ্তানি উন্নয়ন ব্যুরো হচ্ছে যে কিভাবে একটা দেশের একটা শিল্প কারখানা অন্য দেশে রপ্তানি করবে কোনো সমস্যা বাদেই, অর্থাৎ কোনো শিল্প প্রতিষ্ঠান বা কোনো শিল্প কারখানা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যখন কোনো পণ্য পাঠাচ্ছে, জাহাজের কোনো সমস্যা হইতে পারে, অথবা কোনো দেশ আরেকটা দেশে টাকা পয়সা কম দিচ্ছে, অথবা কোনো এগ্রিমেন্টের ঝামেলা হচ্ছে, এই এগ্রিমেন্টের ঝামেলা টাকা পয়সার ঝামেলা যেন না হয়, এই জন্য বাংলাদেশ সরকার একটা রপ্তানি উন্নয়ন ব্যুরো পুনর্গঠন করেছে। এদের কাজই হচ্ছে রপ্তানিকে যেন আরও ভালোভাবে বিকশিত করা যায়। 3 নম্বর বলেছে শুল্ক রেয়াত। শুল্ক রেয়াত বলতে বোঝানো হচ্ছে তুমি যে আরেকটা দেশে তুমি কোনো দেশে রপ্তানি করবা, তাহলে এই রপ্তানি করতে হলে তুমি যেটা কোনো কিছু প্রোডাকশন করবা, এই প্রোডাকশনের জন্য কি কাঁচামাল লাগবে না, এই কাঁচামাল তুমি কি করো অন্য একটা দেশের থেকে নিয়ে আসবা। তাহলে অন্য একটা দেশ থেকে যদি তুমি নিয়ে আসতে যাও, তাহলে ওই দেশে তোমার কি দেওয়া লাগবে, বাংলাদেশ সরকার শুল্ক দেওয়া লাগবে। তো বাংলাদেশ সরকার বলেছে তুমি যদি কোনো দ্রব্য রপ্তানির উদ্দেশ্যে প্রোডাকশন করো, তাহলে সেই দ্রব্যের যে কাঁচামাল তুমি অন্য দেশ থেকে আমদানি করবা, তাহলে এই কাঁচামাল আমদানির জন্য তোমার এক্সট্রা করে কোনো শুল্ক দেওয়া লাগবে না। তার মানে রপ্তানির জন্য যে পণ্য আমরা করছি, ওই শুল্কটা আমরা কি করব, অফ করে দিব, মানে শুল্কটা দেওয়া লাগবে না। দেখো তারপরে বিদ্যুৎ ও গ্যাসের দাম হ্রাস করেছে, অর্থাৎ তুমি যদি কোনো প্রোডাকশন করো, প্রোডাকশন করতে হলে অবশ্যই উৎপাদনের জন্য তোমার কি বিদ্যুৎ লাগবে এবং কি লাগবে, গ্যাস লাগবে। এখন তুমি যদি মনে হয় উৎপাদনের উপকরণ বিদ্যুৎ এবং গ্যাস এই দুইটার দাম যদি তুমি কমাই দাও, তাহলে কি করবে, তারা উৎসাহিত হবে। উৎসাহিত হলে কি হবে, তোমার রপ্তানি বাণিজ্যটা কি বাড়বে। তাহলে বর্তমান সরকার বিদ্যুৎ এবং গ্যাসের দাম কি করছে, হ্রাস করছে। তারপরে 6 নম্বর দেখো বাজার সার্ভে। বাজার সার্ভে বলতে বোঝানো যাচ্ছে একটা বাজার সার্ভে একটা টিম গঠন করা হয়েছে, এবং এই টিমের কাজ হচ্ছে যত এই পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে, মানে যতগুলো দেশ আছে, কোন দেশে তুমি যদি রপ্তানি করো তাহলে তোমার জন্য লাভ হবে, অর্থাৎ সেই বাজারে বেশি পরিমাণে প্রফিট আসবে, বেশি পরিমাণে মুনাফা আসবে, সেটা তার কাজ হচ্ছে খুঁজে বের করা। তাহলে বাজার সার্ভে অলরেডি বাংলাদেশে এই কমিটিটা আছে বা এই টিমটা আছে, এই টিমটার কাজ হচ্ছে পৃথিবীর কোন দেশে যদি তুমি রপ্তানি করো তোমার জন্য লাভটা বেশি হবে, সেটা তারা খুঁজে বের করে আনে। প্রত্যেকটা দেশে তারা বাজার খুঁজে। তা টাকার মূল্যমান যৌক্তিকীকরণ, অর্থাৎ প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট টাকার একটা মান আছে, অর্থাৎ টাকার মানটাই ডিপেন্ড করে যে মুদ্রাস্ফীতি বাড়বে না মুদ্রাস্ফীতি কমবে। এই কাজটা করে রাখে কি বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক অন্যান্য কারেন্সির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা মান গঠন করে, যে $1 সমান বাংলাদেশে কত টাকা হবে বা €1 সমান বাংলাদেশ কত টাকা হবে, মানে এই টাকাটার উপর ডিপেন্ড করে যে বাংলাদেশের টাকাটা কত পরিমাণে শক্তিশালী। অর্থাৎ বাংলাদেশের এই টাকার মূল্যমান যৌক্তিকীকরণ কাজটা করেছে, মানে বাংলাদেশের টাকার সাথে ডলারের যে সমঝোতা, মানে টাকা এবং ডলারের যে পরিমাণটা, যে টাকা $1 সমান $1 বা $1 সমান কত টাকা হবে, এইটা একটা কারেক্ট মেজারমেন্টে আনার কাজটা বাংলাদেশ করেছে। তারপর দেখো আমদানি নীতি উদারকরণ। উদারকরণ মানে কি, আমার যা কিছু সব দিয়ে দিলাম, বিষয়টা এমন না। তো এখানে কি আমদানি নীতি উদারকরণ বলতে বোঝানো হচ্ছে তুমি রপ্তানি করবা, আর তোমার কাজ হচ্ছে রপ্তানিটা যেন আরও ভালো হয়। তাহলে ভালো হওয়ার জন্য সরকার একটা ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থা হচ্ছে তুমি রপ্তানি করার জন্য যে সমস্ত পণ্য অন্য দেশ থেকে আমদানি করবা, এই আমদানি করার জন্য তোমার এক্সট্রা কোনো পরিমাণে শুল্ক বা ট্যাক্স দেওয়া লাগবে না। তাহলে তুমি বিনা শুল্কে, বিনা ট্যাক্সে, বিনা ঝামেলায় অন্য দেশ থেকে কাঁচামাল আমদানি করতে পারছো, আর ওই কাঁচামাল আমদানি করার পর ওইটা দিয়ে কী করছো, প্রোডাকশন করছো, প্রোডাকশন করার পর দেশের বাইরে কী করছো, রপ্তানি করছো। তাহলে তোমার রপ্তানিটা একেবারে বৃদ্ধি হবে। 9 নম্বর হচ্ছে ট্যাক্স হলিডে কার্যক্রম। ট্যাক্স হলিডে হচ্ছে এমন বছরের এমন একটা দিন, ওই দিনে উৎপাদনের জন্য কোনো কি করা লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, মানে ট্যাক্স মৌকুফ। তাহলে ট্যাক্স হলিডে বলতে বোঝায় ট্যাক্স মৌকুফ, তার মানে ওই দিন তোমার দিন যা কিছু উৎপাদন করতে পারবে সেটা এমন। তারপরে কি আয়কর সুবিধা। আয়কর সুবিধা বলতে বোঝানো হয়েছে তুমি তো অনেক আয় করো, এখন আয় করলে সরকার তো তোমাকে বলেছে এই পরিমাণ আয় করলে এই পরিমাণ ট্যাক্স দেওয়া লাগবে। তাহলে অনেকে ভয়তে থাকতে পারে যে আমি এত বেশি আয় করছি, আমাকে সরকারকে এত টাকা দিয়ে দেওয়া লাগবে। তো বাংলাদেশ কি করছে, বাংলাদেশ করছে কি, যারা বিশেষ করে রপ্তানি পণ্যের উপরে অনেক পরিমাণে যারা কাজে লেগে আছে, তাদের কাজটা হচ্ছে আয়কর রিবেট, মানে এই রপ্তানি পণ্যের উপরে যতগুলো আয় করছো আয়কর রিবেট দিছে, মানে তোমাকে কিছুটা মৌকুব করছে। তার মানে তুমি যদি দেখো আমি এই যে এত ভালোভাবে রপ্তানি করছি, রপ্তানির ফলে আমার যে টাকাটা আসছে সবই তো সরকারকে দেওয়া লাগবে ট্যাক্স হিসেবে, কিন্তু সরকার কি করছে, তোমাকে প্রশংসা বা সম্মানসূচক হিসেবে আয়কর রিবেট, মানে কিছুটা পোর্শন তোমাকে মৌকুব করে দিয়েছে, মানে সবটুকু দেওয়া হবে না, কিছু অংশ তোমাকে সম্মানসূচক আয়কর রিবেট, তার মানে আয়কর সুবিধা তুমি পাচ্ছ।
রপ্তানি ঋণ, অর্থাৎ তুমি বাইরের দেশে রপ্তানি করতে চাচ্ছ এবং অনেক বেশি পরিমাণে রপ্তানি করতে চাচ্ছ। এখন তো তোমাকে কোনো কলকারখানা ভালোভাবে গঠন করতে হবে না। এখন ভালোভাবে কলকারখানা গঠন করার পর ওখান থেকে বেশি করে প্রোডাকশন করবা, তাহলে প্রোডাকশন করার জন্য তোমার কি দরকার? টাকা পয়সা দরকার। তাহলে টাকা পয়সা ধরো তোমার নাই, তাহলে সরকার কি করছে? তোমাকে ঋণ দিচ্ছে। তার মানে এটাকে কি বলে? রপ্তানি ঋণ। তাহলে রপ্তানি ঋণের মাধ্যমে অনেক বেশি কলকারখানা তুমি করতে পারবা। কলকারখানা করলে দেশের বাইরে তুমি বেশি রপ্তানি করতে পারবা, আর রপ্তানি করলে টাকা আসবে, আর ওই টাকা থেকে কি সরকারকে তুমি দিতে পারবা। তাহলে রপ্তানি ঋণের কার্যক্রমটা বাংলাদেশ ভালোভাবে করছে। তারপর বলছে পৃথক ক্রেডিট লাইন স্থাপন। তোমরা অনেকেই জানো সিআইসিভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোতে রপ্তানি ভালোভাবে করার জন্য সেই সমস্ত কোম্পানিগুলোকে ক্রেডিট লাইন দিচ্ছে। বিদেশ ভ্রমণের সুবিধা, অর্থাৎ তুমি চাচ্ছ তুমি ভালোভাবে অন্য একটা দেশে রপ্তানি করবা, তাহলে অবশ্যই তোমার সেই দেশের সম্পর্কে জানতে হবে, ওই দেশ কোন পণ্য বেশি চাই বা ওই ধরনের পণ্য আমাকে বেশি পরিমাণে দেশে পাঠাইতে হবে। তাহলে ওই দেশে তোমাকে যাওয়া লাগবে না? এই যাওয়া লাগার জন্য সরকার তোমাকে কি করছে? ওই দেশের সকল সুযোগ সুবিধা তোমাকে দিচ্ছে যেন তুমি ওই দেশে ভালোভাবে যেতে পারো। এর জন্য তোমাকে কি করছে? বিদেশ ভ্রমণের সুবিধা দিচ্ছে। তারপরে দেখো ক্রেডিট কার্ড প্রবর্তন, অর্থাৎ তুমি ওখানে যে যদি ভালোভাবে খরচ করতে চাও এই জন্য তোমাকে সরকার কি দিচ্ছে? ক্রেডিট কার্ড দিচ্ছে। তার মানে তুমি ওই দেশে যে কেনাকাটার সময় কোনো যেন ঝামেলা না পোহাতে হয়। তারপরে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, বাংলাদেশ থেকে অন্য দেশে যেন ভালোভাবে সুন্দরভাবে বাণিজ্য কার্যক্রম খুব স্মুথলি করা যায়। স্মুথলি শব্দের অর্থ হচ্ছে যেন স্বতঃস্ফূর্তভাবে করা যায়, সেই জন্য বাংলাদেশটা এক ধরনের বাণিজ্য প্রতিনিধি দল যাচ্ছে, যে দেখছে যে এই দেশে যদি বাণিজ্য করা হয় বা রপ্তানি কোনো কিছু করা হয় আমরা কি কি সমস্যার সমাধান হইতে পারি, অথবা এই সমস্যাগুলোর সমাধানের উপায় কি। তার মানে দুইটা দেশ মিলে একটা উত্তরণের উপায় খুঁজছে এবং উত্তরণের মাধ্যমে সেই দেশে কি করছে? রপ্তানি করছে। তাহলে আগেই যদি তুমি সেই দেশে যাওয়ার পর ওই দেশের সকল সমস্যাগুলো চিহ্নিত করার পর সমাধান করো, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। তাহলে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ করলে অনেক ভালো একটা কিছু হচ্ছে। তারপরে 16 নম্বর বলছে আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনীতে যোগদান, অর্থাৎ বিভিন্ন সময় আন্তর্জাতিক মেলা হয় এবং আন্তর্জাতিক প্রদর্শনী হয়। অর্থাৎ আন্তর্জাতিক মেলা এবং প্রদর্শনীতে কি হয়? বিভিন্ন দেশের পণ্যগুলো দেখানো হয়, অর্থাৎ সেখানে কম্পিটিটর বাড়ে। অর্থাৎ একই পণ্য যদি অনেকগুলো স্টলে থাকে এবং সবচাইতে যেই স্টলে দাম কম কিন্তু সেই মানটা যদি অনেক ভালো হয় তাহলে সবাই তো ওইটাতেই নিতে চাবে না? এই কারণে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মেলা এবং প্রদর্শনীতে অনেক কলকারখানার থেকে অনেক শিল্প প্রতিষ্ঠান থেকে পণ্য ওখানে পাঠানো হয় এবং সেখানের থেকে বিভিন্ন দেশের যারা মানুষ আছে তারা ওইটাকে পছন্দ করে এবং এর মাধ্যমে এক ধরনের বাণিজ্য ক্রিয়েট হয়। তারপর বলছে রপ্তানি পারফরমেন্স লাইসেন্স, অর্থাৎ যে যত বেশি রপ্তানি করবে তার পারফরমেন্স স্বরূপ লাইসেন্স প্রদান করা হবে। তার মানে এটাও একটা প্রণোদনা বা ইনসেন্টিভস। তারপর 18 নম্বর বলছে বিদেশে বাণিজ্যিক অফিস খোলা, অর্থাৎ তুমি যদি বিদেশে বাণিজ্যিক অফিস খোলো তার মানে ওই দেশের মানুষ তোমার যে পণ্য বা দ্রব্য বা সেবা ওইটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তাহলে এই জানতে পারাটাই তোমার জন্য রপ্তানিটাকে আরও ইনক্রিজ করে দিবে। তার মানে বিদেশে বাণিজ্যিক অফিস খুললে রপ্তানিটা কী হবে? বাড়বে। তারপরে বাণিজ্যিক চুক্তি সম্পাদন, এটা ডিরেক্ট সরকারই করে। হ্যাঁ, তো বাণিজ্যিক চুক্তি সম্পাদন কি? একটা দেশ আরেকটা দেশের সাথে যখন কোনো একটা সফরে যায় তখন ওই দেশ বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদন করে। এই চুক্তি সম্পাদনের আওতায় বলা থাকে যে আমি এত পরিমাণ তোমার দেশ থেকে আমদানি করব বা এত পরিমাণ এই দেশ থেকে রপ্তানি করব। তো এটার মাধ্যম দিয়েও কি বাণিজ্য চুক্তি সম্পাদনের মাধ্যমে তোমার আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানিটা বৃদ্ধি পায়। তারপর বলছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখন তুমি দেশের ভিতরে যদি তোমার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন না ঘটাও তাহলে কি হবে? যে জিনিস তোমার 8 ঘন্টায় পৌঁছানোর কথা তাহলে তুমি সেই জিনিস যদি 2 ঘন্টা মানে আরও 20 ঘন্টা বেশি লাগে তাহলে 28 ঘন্টা। দেখো বাংলাদেশের বিভিন্ন ধরনের ট্রাফিক জ্যাম আছে, ট্রাফিক জ্যামের কারণে কি হয়? সময়ের কাজ সময় হয় না। তাহলে তোমার যে জিনিস তোমার মনে করো আমেরিকার সাথে বলা আছে আমি এই জিনিসটা 3 মাসে আপনাকে দিব, তাহলে এইভাবে যদি প্রতিদিন জ্যাম লাগে কিংবা রাস্তাঘাট খারাপ থাকে তাহলে 3 মাসে কি পৌঁছাতে পারবে না। তখন দেখা যায় তারা তাদের যে শিডিউলটা ক্যান্সেল করে দিয়েছে, তার মানে টোটাল তখন কি হবে? তোমার লস হবে। তাহলে এই দিক থেকে তুমি বলতে পারো যে বাংলাদেশ সরকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নয়ন ঘটাইছে। তাহলে এই উন্নয়ন ঘটার ফলে তোমার যে সময়টা এখন কম সময় লাগছে এবং সেটা টাইমলি পৌঁছাচ্ছে। এই টাইমলি পৌঁছানোর ফলে তোমার জিনিসটা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাচ্ছে। তারপর বলছে জাতীয় রপ্তানি মেলার আয়োজন। জাতীয় রপ্তানি মেলার আয়োজন বলতে বোঝানো আছে মানে আমি যে জিনিসটা রপ্তানি করতে চাচ্ছি এরকম সমমনা কয়েকটা প্রতিষ্ঠানকে এনে যে একটা মেলার আয়োজন করা আছে, কে কোন জিনিসটা ভালো উৎপাদন করতে পারছে। তাহলে এইভাবে যে একটা কম্পিটিশন হচ্ছে এই কম্পিটিশনের মাধ্যমে দেখা যায় যারটা বেশি ভালো তার থেকে আমরা কি বুদ্ধি জ্ঞান সব কিছু শেয়ার করতে পারছি যে তুমি এইভাবে করো তাহলে তোমার জিনিসটা ভালো হবে। তাহলে এই মাধ্যম দিয়ে জাতীয় রপ্তানি মেলার আয়োজন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সকলের সম্মিলিত বুদ্ধিটা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। আর যে ও ভালো করছে তাহলে যে খারাপ করছে তাকে বুদ্ধিটা দিবে, তাকে জ্ঞানটা দিবে। তারপরে বলছে বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণ। বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে টোটাল বিশ্বের সাথে তুমি যে বাণিজ্য করতে চাচ্ছ তাহলে এটা কমিউনিকেশনটা বাড়ানো। তারপরে রপ্তানি উন্নয়ন তহবিল গঠন,
অর্থাৎ যারা অন্য দেশে রপ্তানি করতে চায় হয়তোবা তাদের কাছে কি নেই, মূলধন নেই, তার মানে তারা শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানা গড়ে তুলতে পারছে না, অথবা একটা দেশ থেকে আরেকটা দেশে যে জিনিসপত্র পাঠাবে সেই পরিমাণে তাদের কি টাকা পয়সা নাই, তাহলে তারা এখান থেকে হেল্প নিতে পারে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে। তারপরে 24 নম্বর পুরস্কারের ব্যবস্থা, অর্থাৎ কেউ যদি অনেক ভালো করে তাকে যদি পুরস্কার দাও, তার মানে যারা খারাপ করছে তারাও কি করবে, তার থেকে কি শিক্ষা নিবে যে ও ভালো করছে, ও পুরস্কার পেয়েছে, তার মানে আমরাও যদি ভালো কিছু করি আমরাও কি করবো, পুরস্কার পাবো। তাহলে এই পুরস্কারের ভিতর থেকে মানুষের ভিতরে এক ধরনের ইচ্ছা শক্তি জাগ্রত হয়। তোমরা এই চিন্তা করো, তোমরা এখন পড়ালেখা করছো, কোনো ক্রমে যদি পড়ালেখায় অনেক ভালো পুরস্কার পাও, বিশেষ করে এইচএসসি পরীক্ষার পরে তোমাকে যদি বলা হয় তোমাকে এ দেওয়া হবে তা দেওয়া হবে, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা। তাহলে যদি পুরস্কারের ব্যবস্থা থাকে তাহলে নির্ঘাত সে কি রপ্তানিতে অনেক ভালো কিছু অবস্থান করবে। তারপরে দেখো মন্ত্রণালয় গঠন। মন্ত্রণালয় গঠন বলতে বোঝাচ্ছে এই যে রপ্তানিটা করছো, তো এই রপ্তানির জন্য যদি তুমি একটা মন্ত্রণালয় গঠন করে রাখো, এই মন্ত্রণালয়ের কাজই হবে কি অন্য দেশের সাথে যোগাযোগ স্থাপন করা, অন্য দেশের পাসপোর্ট ভিসা তুমি যে যাবা এইগুলো খুব তাড়াতাড়ি করে দিবে, মানে আগে থাকতে এগুলো রেডি থাকবে। তাহলে এমন যদি একটা মন্ত্রণালয় আগে থাকতেই রেডি থাকে তাহলে তোমার তো কোনো কষ্ট বা কোনো ঝামেলা পোহাতে হবে না, অটোমেটিক্যালি কাজটা করা যাবে। আর মন্ত্রণালয় গঠন করলেই মন্ত্রণালয় থেকে অন্য দেশের সাথে বাণিজ্য চুক্তির কার্যক্রম আগে থাকতেই করে দিবে। তাহলে এই কাজগুলো যদি তোমার আগে থাকতেই করে দেয় তাহলে তোমার জন্য খুবই ভালো। আর এই মন্ত্রণালয় গঠনটা অলরেডি বাংলাদেশে করা হয়েছে, তার মানে এই 25টা যে পয়েন্ট দেওয়া আছে এই 25টা কাজ অলরেডি বাংলাদেশে করা হয়েছে। এখন দরকার এই 25টা কাজের যে 25টা কাজ, এই কাজটাকে আরো ভালোভাবে করা, মানে 25টা কাজটা করছে এরা, মানে এই কাজটা চলমান রয়েছে, এই কাজটাকে আরো ভালোভাবে করতে হবে। তাহলে আমাদের রপ্তানিটাকে আরো বাড়বে, আর রপ্তানি যত বাড়বে বাংলাদেশের তত পরিমাণে বাইরের বৈদেশিক মুদ্রা আসবে, আর বাংলাদেশ থেকে যত বেশি বাইরের দেশের বৈদেশিক মুদ্রা আসবে তত বাংলাদেশের জিডিপিটাকে অনেক বাড়বে, আর জিডিপি যত বাড়বে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়বে, আর মাথাপিছু আয় যত বাড়বে বাংলাদেশের মানুষের শিক্ষা খাদ্য চিকিৎসা সেক্টরটা তত উন্নত হবে। আর শিক্ষা চিকিৎসা সেক্টর যত ভালো উন্নত হবে, এই যে শিক্ষাটা যত বেশি উন্নত হবে তাহলে বাংলাদেশের মানুষগুলো কী হবে, দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হবে। আর দক্ষ মানব সম্পদের একটা সার্কেল, তখন দক্ষ মানব সম্পদে যে যত বেশি উন্নত হবে তেমন সে বাইরের দেশে যাবে, আবার কী হবে, বাইরের দেশ থেকে টাকা পয়সা আসবে। তার মানে দেখছো একটার সাথে একটা কি কোরিলেটিং। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিশ্বায়ন। তোমরা যারা পড়ছো আইসিটি পড়ছো, আইসিটিতে একটা খুব ভালো একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো এই গ্লোবাল ভিলেজ আর বিশ্বায়ন দুইটা একই কথা। তো গ্লোবাল ভিলেজ শুধুমাত্র আইসিটিতে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি, গ্লোবাল ভিলেজ শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে নির্ধারিত না, গ্লোবাল ভিলেজ তথ্য প্রযুক্তি ব্যতিরেকে অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও রিলেটেড। তো তোমরা জানো গ্লোবাল ভিলেজ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তো হারবার্ট মার্শাল ম্যাকলুহান কেন গ্লোবাল ভিলেজের কথা বলেছেন, তিনি এই কারণে গ্লোবাল ভিলেজের কথা বলেছেন, অর্থাৎ ভিলেজ মানে কি গ্রাম, অর্থাৎ আমরা এক গ্রামে একজন মানুষের সাথে তৎক্ষণাৎ সাক্ষাৎ করতে পারি, ঠিক তেমনই তিনি পুরো পৃথিবীর একটা এ প্রান্ত থেকে ও প্রান্তের প্রত্যেকটা দেশের মানুষের সাথে একটা একই সময়ে যোগাযোগের প্ল্যাটফর্মের কথা বলেছেন, সেটাকেই বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো এইটা যেমন তথ্যের মাধ্যমে হইতে পারে, ঠিক একইভাবে এটা অর্থনীতির মাধ্যমে হইতে পারে। অর্থাৎ আমার একটা জিনিস প্রয়োজন, এই জিনিসটা যেন খুব অল্প সময়ের মাধ্যমে পাইতে পারি, সেটা আমার বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের মনে করো সেটা চিটাগাঙে আছে, আমি ঢাকায় অবস্থান করছি, শুধু চিটাগাঙেতে না, এটা যদি আমার সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া, কিউবা অথবা আমেরিকায় থাকুক না কেন, এটা যেন খুব শীঘ্রই আমি পাই, এইটা হচ্ছে বিশ্বায়ন। তাহলে বিশ্বায়নের ধারণা হচ্ছে হঠাৎ আমার কোনো একটা জিনিস প্রয়োজন, এই জিনিসটা যেন খুব অল্প সময়ের মাধ্যমে অন্য দেশ থেকে আমি তাড়াতাড়ি নিতে পারি। এবং আমরা এমন একটা প্রযুক্তির মাধ্যমে থাকবো, যদি কোনো দেশের প্রযুক্তি না থাকে এবং কোনো দেশে যদি প্রযুক্তি থাকে তাহলে সেই দেশ তাকে সাহায্য করবে প্রযুক্তি দিয়ে, মানে কোনো দেশই আরেকটা দেশকে অবহেলা করবে না, এইটাই আমাদের বিশ্বায়নের ধারণা। তো দেখো এখানে কি আছে, বিশ্বায়ন বলতে বোঝায় বিশ্বায়ন প্রতিটি দেশ বা অঞ্চলের সাথে অন্যান্য দেশ বা অঞ্চলের বৈশ্বিক ভিত্তিতে একীভূত করার প্রক্রিয়া। ওই যে একটু আগে বললাম যে গ্রামের সাথে যেমন একটা মানুষের সাথে আরেকটা মানুষের খুব তাড়াতাড়ি দেখা হয় খুব অল্প সময়ে, যেমন ঠিক তেমনই বিশ্বায়ন হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের মানুষের জন্য খুব অল্প সময়ে যোগাযোগ স্থাপিত হয়। পুঁজি সহ উৎপাদনের সকল উপকরণের আন্তর্জাতিকরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অর্থনৈতিক, কারিগরি, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের দ্বারা একটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করাকে বিশ্বায়ন বলা হয়। তাহলে বিশ্বায়ন কি, মনে করো একজন মানুষ ওই নেদারল্যান্ডে আছে, তাহলে নেদারল্যান্ডে বসে যেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে পারে এবং ইনভেস্টমেন্টের যে লাভটা হবে সে যেন নিতে পারে। আবার বাংলাদেশের একটা মানুষ সে যেন অনেক দূরের একটা দেশ, সে যে কোনো দেশ হইতে পারে, সেখানে যেন ইনভেস্ট করতে পারে, এর মাধ্যমে তার অর্থনৈতিক, কারিগরি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে উঠতে পারে। এই যে হারবার্ট মার্শাল ম্যাকলুহানের মতে বৈশ্বিক পল্লী ধারণার পরিবর্তিত প্রতিরূপ হচ্ছে বিশ্বায়ন, অর্থাৎ গ্রাম থেকে আবর্তন হয়ে সেটা কি হয়েছে, বিশ্বায়ন হয়ে এসছে। অর্থাৎ আমরা এই যে এখন পড়ছি অর্থনীতি,
কি পড়ছি আমরা? অর্থনীতি পড়ছি। তো অর্থনীতি যে শব্দটা এসছে এটা ঐকোনোমিয়া থেকে এসছে। কি এসছে? ঐকোনোমিয়া থেকে এসছে। এই ঐকোনোমিয়া শব্দের অর্থ ছিল গৃহ পরিচালনা করা। কি ছিল? গৃহ পরিচালনা করা। তো একটা গৃহ পরিচালনা করতে কি কি লাগে, অর্থাৎ গৃহের অর্থনৈতিক কার্যাবলী করতে কি কি লাগে, সেই ধারণা থেকে আজকের অর্থনীতি এসেছে। তার মানে একটা পরিবার পরিচালনা করতে যতগুলো অর্থনৈতিক কার্যাবলী লাগে সেই ধারণা আগে সে ডেভেলপ করছে। এখন এই ডেভেলপ করার পরে এটাকে টোটাল দেশ এবং টোটাল বহির্বিশ্বে কীভাবে ছড়ানো যায় এর মাধ্যম দিয়ে কি এসেছে? ইকোনমিক্স। সিমিলারলি গ্রামকে একটা শহরের কেন্দ্রিক চিন্তা ভাবনার থেকে কি এসছে? বিশ্বায়ন। অর্থাৎ গ্রামের প্রতিটা মানুষ কিভাবে একটা এক পরের সাথে খুব অল্প সময়ে যেভাবে যোগাযোগ করতে পারে, এখন এই গ্রামের প্রতিটা অংশকে এখন সে কি ধরেছে? বিশ্বকে ধরেছে। তার প্রত্যেকটা দেশের মানুষ খুব অল্প সময়ে আরেকটা দেশের মানুষের সাথে কিভাবে সে প্রতিস্থাপন যোগাযোগ করতে পারে সেটা হচ্ছে বিশ্বায়ন। সেটা অর্থনৈতিকভাবে কিভাবে হতে পারে, অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্য যেন খুব অল্প সময় হয় এবং সেই বাণিজ্যটা কীভাবে হবে যে খুব তাড়াতাড়ি সে যেন ইনভেস্টমেন্ট করতে পারে, খুব তাড়াতাড়ি সে যেন এক্সপোর্ট করতে পারে, খুব তাড়াতাড়ি যেন সে ইম্পোর্ট করতে পারে। তাহলে এক্সপোর্ট, ইম্পোর্ট, ইনভেস্টমেন্ট খুব যেন অল্প সময় হয় সেটা হচ্ছে বিশ্বায়ন। যেভাবে অর্থনীতিটা এসছে গৃহ পরিচালনা করার ভিত্তি থেকে টোটাল বিশ্ব পরিচালনা করার ভিত্তি, ঠিক সেভাবে গ্রামের ভিত্তি থেকে এসছে বিশ্বায়নের ভিত্তি। এখন এই বিশ্বায়নের সুবিধাও আছে অসুবিধাও আছে। দেখো সুবিধার চাইতে অসুবিধাও বেশি। এখানে 8টা সুবিধা 10টা অসুবিধা। এখন তোমার যদি পরীক্ষা আসে বিশ্বায়নের সুবিধা কি অসুবিধা কি, মানে তোমার মতোকে যৌক্তিক বিচার অনুপাতে তুমি লিখবা। যদি তোমার মনে হয় সুবিধা ভালো, সুবিধাকে বেশি প্রিফার করবা, আর অসুবিধা হলে অসুবিধাকে প্রিফার করবা। তো দেখো বিশ্বায়নের সুবিধা অসুবিধা কি, তারপরে বলবো যে কোনটা ভালো কোনটা খারাপ। তো বিশ্বায়নের সুবিধা হচ্ছে উপকরণের গতিশীলতা। অর্থাৎ আমরা জানি উৎপাদনের উপকরণ কয়টা? 4টা। ভূমি, শ্রমিক, মূলধন, সংগঠন। তো এই 4টা খুব গতিশীলতা। ওই যে একটু আগেই শিখেছো যে এক দেশের মানুষ আর এক দেশে খুব তাড়াতাড়ি কি করতে পারবে? যোগাযোগ স্থাপন করতে পারবে। তাহলে বিশ্বায়নে খুব তাড়াতাড়ি কি করবে? একটা থেকে আরেকটা ট্রান্সফার্ম করতে পারবে। নতুন প্রযুক্তির উদ্ভাব ও বিনিময়, অর্থাৎ কোনো একটা দেশ যদি খুব নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তাহলে সেই দেশের কাজ হবে আরেকটা দেশ যেটা নতুন প্রযুক্তি উদ্ভাবন করে নাই তাকে হেল্প করা, তাকে বিনিময় করা। তাহলে এটা অবশ্যই লাভ। তারপরে বলছে উদারীকরণ। উদারীকরণ বলতে বোঝাচ্ছে কোনো বাধা নিষেধ থাকবে না। কি থাকবে না? কোনো বাধা নিষেধ থাকবে না। বাধা নিষেধ থাকবে না, অর্থাৎ তোমাকে বলে দেওয়া থাকবে না যে তুমি এত পরিমাণ আমদানি করতে পারবা, এত পরিমাণ রপ্তানি করতে পারবা, বা এর বেশি তুমি এই দেশে আমাকে আসতে পারবে না। তাহলে এমন কোনো বাধা নিষেধ থাকবে না। তুমি যত ইচ্ছা আমদানি করতে পারো, যত ইচ্ছা রপ্তানি করতে পারো। 4 নম্বর বলছে অধিক উৎপাদন, মানে তোমার প্রাকৃতিক পরিবেশের কি হলো না হলো কোনো কিছু দেখার বিষয় না, তুমি যত ইচ্ছা তত উৎপাদন করতে পারো। তারপরে দেখো দাম হ্রাস পায়। দাম হ্রাস পায় বলতে বোঝাচ্ছে তুমি যখনই অনেক বেশি উৎপাদন করবা তখনই কি হবে? জিনিসটার দাম কমে যাবে। অথবা কোনো দেশে মনে করো খুব বেশি দামে উৎপাদন করা হচ্ছে, এখন ওই পণ্য যদি কোনো অন্য একটা দেশে কম দামে উৎপাদন করা হয় তাহলে ওই দেশের মানুষজন কি করবে? যেখান থেকে কম দামে উৎপাদন করা হচ্ছে সেটাকে কি করবে? আমদানি করবে। তাহলে যখন আমদানিটার দাম বেশি ছিল, যখন কোনো দেশে মনে করো প্রচণ্ড বেশি দামে কোনো কিছু উৎপাদন করা হচ্ছে, এখন ওই দেশের মানুষ খুঁজবে ওই পণ্যটা অন্য আর কোন দেশে কম দামে উৎপাদন করা হয়, তখন সে ওই দেশ থেকে আমদানি করবে। তাহলে এর ফলে ওই দেশের জিনিসটার দাম কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে তাদের ইচ্ছা থাকবে আমাদের দেশে অনেক বেশি দামে উৎপাদন করা হচ্ছে, এই পণ্যটা অন্য কোন দেশে কম দামে উৎপাদন করা হচ্ছে, তাহলে ওই দেশটা আমরা কি করবো? আমদানি করব। এর ফলে ওই দেশের দামটা কি হবে? কমে যাবে। একচেটিয়া ব্যবসায়ীর অনুপস্থিত। যেহেতু আমরা একটা বৈশ্বিক গ্রামে আছি বা গ্লোবাল ভিলেজে আছি, তার মানে আমাদের যেখানে কেউ একটা একক প্রভাব করতে পারবে না। অর্থাৎ একক প্রভাব করে কোনো জিনিসের দাম সে যদি অনেক বেশি রাখে তাহলে আমরা খুঁজে দেখবো যে কোথায় ওই জিনিসটা আরও কম দামে পাওয়া যায়, তা আমরা অন্য জায়গা থেকে কি করব? আমদানি করব। দেখো জীবনের মান উন্নয়ন, এইভাবে যেহেতু তুমি প্রত্যেকটা দেশের সাথে কি অতপ্রতভাবে জড়িয়ে আসো, মনে করো তুমি এখন বাংলাদেশে আসো, তুমি একটা হায়ার এডুকেটেড মানুষ, অর্থাৎ তোমার এখানে যে স্যালারি দিচ্ছে এই স্যালারিটা তোমাকে পোষাচ্ছে না, তুমি কি করবা? গ্লোবাল ভিলেজে আসো, অন্য দেশে চাকরি করতে চলে যেতে পারবা, তাহলে তোমার জীবনের মান উন্নয়নটা কি হবে? অনেক ভালো হয়ে যাবে। তারপর দেখো নির্ভরযোগ্য উন্নয়ন। এই নির্ভরযোগ্য উন্নয়ন বলতে বোঝানো হচ্ছে সাস্টেনেবল উন্নয়ন। তোমার যে উন্নয়নটা হচ্ছে এই উন্নয়নটা হবে আরও অনেক উন্নয়ন, মানে উন্নয়নটা যখন একবার সম্ভব হয়ে যাবে এই উন্নয়নটা বাড়তে থাকবে, কখনো এই উন্নয়নটা কী হবে না? কমবে না। মানে কোনোভাবে তুমি প্রোডাকশন করো, অনেক টাকা আয় করো, এই টাকাটা কী হবে? আরও এটা দ্বারা বোঝায় যারা অনেক ধনী দেশ তারা ধনী হতেই থাকবে, আর যারা গরিব তারা গরিব হতেই থাকবে। তাহলে এটা বলছে নির্ভরযোগ্য উন্নয়ন।
তাহলে এইগুলো ছিল আমাদের সুবিধা। এখন দেখো বিশ্বায়নের অসুবিধাগুলো কি কি। 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান বৈষম্য। তার মানে যদি কোনো ক্রমে বৈষম্য বাড়তে থাকে সেটা বাড়তেই থাকবে, অর্থাৎ আমাদের সমাজে ধনীও আছে গরিবও আছে। তো কোনো ক্রমে যারা ধনী তারা যদি মনে করো দেশের বাইরে ভেবে চলে যেতেই থাকে, তার মানে একজনের দিকে আরেকজন যাবে, আরেকজনের দিকে আরেকজন যাবে, এইভাবে তারা চলে যেতেই থাকবে। তাহলে যেহেতু দেখছে এখন গ্লোবাল ভিলেজ কোন দেশের সবচেয়ে বেশি অপরচুনিটি পাওয়া যায়, আর এখন যারা দরিদ্র আছে তারা তো দেশের বাইরে যাইতে পারবে না, তার মানে এই দরিদ্র যে শ্রেণীগুলো আছে তারা ধনীদের দ্বারা কী হবে, বৈষম্যের সৃষ্টি হবে। আরও একটা মজার বিষয় হচ্ছে যারা বড় লোক দেশ মানে ধনী দেশ, সেই ধনী দেশগুলো ধনী হতেই থাকবে আর গরিব দেশগুলো গরিব হতেই থাকবে, কারণ তারা কি করবে, বৈষম্য চালাবে, অর্থাৎ তারা বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করবে, করে কি করবে, টাকা পয়সা অনেক আয় করবে। যেহেতু কোনো কি নাই, তোমার কোনো আইন নাই, উদারীকরণ মানে সবগুলো কি কোনো রুলস রেগুলেশন নাই, অর্থাৎ তুমি যত বেশি ইনভেস্টমেন্ট করতে চাও, অর্থাৎ ইনভেস্টমেন্ট যখনই করবা, মনে করো একটা দেশ বাংলাদেশের কথাই চিন্তা করো, বাংলাদেশের মনে করো যে শিল্প কারখানাগুলো আছে তারা তো দেশি শিল্প কারখানা, তারা তো পেরে উঠতে পারবে না। ধরো আমেরিকা, রাশিয়া বা ভারত বা চীন এরা যদি আমাদের দেশে বিভিন্ন কলকারখানা স্থাপন করে করে, তার মানে কি দেশের শিল্পগুলো পারবে না, তার মানে কি হবে, ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হবে। তারপর দেখো পরিবেশ ও সম্পদের অপচয়মূলকভাবে নিঃশেষ হওয়া, অর্থাৎ তোমার যখন কোনো নিয়ম নেই, কোনো কাঠামো নেই, তুমি ইচ্ছা মতো প্রোডাকশন করছো, অর্থাৎ তোমার কোনো রুলস রেগুলেশন নেই, ইচ্ছা মতো প্রোডাকশন করছো, এই কারণে দেশে কী হবে, কার্বনের পরিমাণ অনেক বেড়ে যাবে। তার মানে এই কারণে দেশের যে সম্পদ ছিল সেই সম্পদকে তুমি অপচয় করছো, অর্থাৎ তোমার প্রচণ্ড পরিমাণে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে, মানে দেশের ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে নষ্টর দিকে তুমি নিয়ে যাবা। তাহলে অপচয়মূলকভাবে নিঃশেষ হওয়া, যে কার্বনের পরিমাণ বেড়ে যাবে, মানে অনেক প্রোডাকশন করার ক্ষেত্রে তখন তো আর তোমার বেশি করা লাগছে না। 3 নম্বর বলছে সামাজিকভাবে কাম্য পরিমাণে উৎপাদিত না হওয়া। তো সামাজিকভাবে কাম্য পরিমাণে উৎপাদিত না হওয়া বলতে বোঝাচ্ছে যখন তুমি বেশি পরিমাণে প্রোডাকশন করবা, সিমিলারলি মনে করো একটা পুকুর আছে, পুকুরে অনেক পরিমাণে, অর্থাৎ জলাশয় কোনো নদী আছে এবং নদীতে অনেক মাছ আছে, তখন তো তুমি দেখবা না যে এখানে মাছ থাকলো না থাকলো, তখন তোমার চাহিদাই থাকবে এই নদীতে যত মাছ আছে আমার খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে, অর্থাৎ তোমার কাম্য প্রোডাকশন দরকার না, তোমার দরকার অধিক প্রোডাকশন। তার মানে এই টেন্ডেন্সি তোমার মাথায় যখন ঢুকে যাবে যে আমার অনেক প্রোডাকশন দরকার, তখন এই নদীতে মাছ থাকলো না থাকলো আমার কোনো দেখার বিষয় না, এই নদীর মাছগুলো সব আমাকে ধরে ফেলতে হবে। তারপর 4 নম্বর দেখো প্রতিযোগিতা হ্রাস, মানে প্রতিযোগিতা কমে যাবে। প্রতিযোগিতা কমে যাবে এই কারণে বর্তমান পৃথিবী মনে করো গ্লোবাল ভিলেজ না, অর্থাৎ যদি গ্লোবাল ভিলেজ না হয় তাহলে তোমার অবশ্যই একটা লিমিটেশন থাকবে, যদি তখন বলা থাকবে যারা স্বল্পোন্নত দেশ তারা এত পরিমাণ আমার দেশে আমদানি করতে পারবে, এত পরিমাণ আমাকে রপ্তানি করতে পারবে। কিন্তু যদি কোনো ক্রমে ওইটা উঠাই দিই, মানে সকলেই যে যার মতন আমদানি রপ্তানি করতে পারবে, তাহলে যারা বেশি মনে করো ধনী দেশ তাহলে কি করবে, তারা তাদের ইচ্ছা মতো আমদানি রপ্তানি করবে, আর ইচ্ছা মতো আমদানি রপ্তানি করার ফলে যারা স্বল্পোন্নত দেশ বা দরিদ্র দেশ তারা কি করবে, এই বৈষম্যের শিকার হবে। তখন তারা তো তাদের সাথে পেরে উঠতে পারবে না, কারণ যারা ধনী দেশ তাদের কলকারখানা অনেক স্ট্রং, তারা অনেক প্রোডাকশন করার ফলে তাদের দামটা কমে যাবে, আর দাম কমে যাওয়ার ফলে যারা স্বল্পোন্নত দেশ তারা যখন প্রোডাকশন করতে যাবে তাদের দামটা প্রথমে কি অনেক বেশি থাকবে, আর বেশি যদি থাকে তখন যদি কারোর সাথে বিক্রি করতে যায়, এখন বেশি দামে তো কেউ কিনবে না, সব তো কম দামে কিনবে, তাহলে কম দামে কেনার ফলে তারা লস করবে, আর লস করার ফলে তাদের যে প্রতিযোগিতা থাকবে বাজারে, এই প্রতিযোগিতা হ্রাস পাবে। 5 নম্বর দেখো সামাজিক সম্পদ অপচয়। একটু আগে আমরা দেখলাম সামাজিক সম্পদ অপচয় হবে, অর্থাৎ আমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ আছে এগুলো অপচয়ের সৃষ্টি হবে, কারণ এইগুলো তো ওভার প্রোডাকশন হবে, ওভার প্রোডাকশন হলে প্রাকৃতিকভাবে এটা নিতে পারবে না। তারপর দেখো সামাজিক ন্যায় বিচার সম্মত রাখতে ব্যর্থ হওয়া, অর্থাৎ সমাজে যে ন্যায় বিচার থাকবে ন্যায় বিচার সম্মত রাখতে ব্যর্থ হওয়া। যদি তুমি একটা গ্লোবাল ভিলেজে রয়েছো তখন এই জায়গায় চিন্তা করবা, তখন তোমার দেশে যে কালচার আছে, তোমার দেশে যে সংস্কৃতি আছে, তখন কালচারের সংস্কৃতি থাকবে না, কারণ তুমি গ্লোবাল ভিলেজে আছো। তার মানে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যোগাযোগ তোমার স্থাপন করছো, তার মানে ওই দেশের কালচার তোমার দেশে আসবে, অর্থাৎ তোমার দেশে যে কালচার ছিল, তোমার দেশে যে সংস্কৃতি ছিল, এখন অন্য দেশের কালচার বা সংস্কৃতি এর সাথে মিশে গেছে। তার মানে তুমি আর তাকে বলতে পারবে না আমি এই কালচারে ছিলাম, তার মানে এই যে গ্লোবাল ভিলেজের কারণে ওই দেশের কালচার, ওই দেশের সংস্কৃতি এখন তোমাকে নিতে হবে। তাহলে এর মাধ্যমে তোমার যে সামাজিক একটা মর্যাদা ছিল, সামাজিক একটা ন্যায় বিচার ছিল, ওটা কি হবে, কমে, মানে একেবারে লেস হয়ে যাবে। তার মানে যদি গ্লোবাল ভিলেজ বা গ্লোবাল কিছু হয়, মানে ওই দেশের যে কালচার ওরা যদি মনে করে ওদের কাছে ভালো, কিন্তু তোমার কাছে তো ভালো না, কিন্তু ওই জিনিসটা এসে তোমার কাছে ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে সামাজিক ন্যায় বিচার কমে যাবে, কারণ অন্য দেশের কালচার তো আমার ভালো লাগবে না, কারণ আমার দেশের কালচার আমি বড় হয়ে উঠে এসেছি, আর ওই দেশের কালচার আসলে তখন দেখা যাবে আমার দেশের কালচার ধ্বংস হয়ে যাবে। তারপর দেখো বাজার ব্যবস্থা ধ্বংস হওয়া, অবশ্যই বাজার ব্যবস্থা ধ্বংস হবে, কারণ আমাদের যে দেশি বাজার, দেশীয় বাজারটা অন্য দেশের বাজার থেকে এসে যখন গঠন করবে তখন অবশ্যই তাদের সাথে আমরা পেরে উঠতে পারবো না, এই কারণে আমাদের যে বাজারটা সেটা ধ্বংস হয়ে যাবে। তারপর দেখো উন্নত দেশের কৃষিপণ্য বিশ্ববাজারে সঠিক মূল্য পাবে না, অর্থাৎ উন্নত দেশের কৃষিপণ্য উৎপাদন করতে গেলে তো অনেক টাকা খরচ করা লাগবে, কিন্তু অন্য দেশ আছে তারা খুব কম টাকায় উৎপাদন করতে পারবে, তার ফলে দেখা যাবে উন্নত দেশের কৃষিপণ্য আর চলবেই না।
তারপর দেখো প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়া, কারণ তারা যে প্রোডাকশন করবে সেই প্রোডাকশন প্রসেসে কিছু দেখবে না, মানে যত ইচ্ছা তুমি প্রোডাকশন করো, ইট ডাজ নট ম্যাটার। কারণ গ্লোবাল ভিলেজ বলছে যত বেশি প্রোডাকশন করা যায়, কারণ পৃথিবীতে অনেক মানুষ, এই মানুষজনকে আমাকে কি উৎপাদনের মাধ্যমে তাদেরকে খাবার এর সরবরাহ দিতে হবে। তো এখানে প্রাকৃতিক পরিবেশ কি হলো না হলো আমার দেখার দরকার নেই, কারণ সকলে একটা কম্পিটিশনের মধ্যে থাকছে। এই কারণে প্রাকৃতিক পরিবেশ কি থাকবে, হুমকিতে থাকবে। তাহলে দেশীয় সংস্কৃতি মূল্যবোধ ধর্মীয় বিশ্বাসের বিপর্যয়, এই তো তাহলে দেশীয় সংস্কৃতি মূল্যবোধ ধর্মীয় বিশ্বাসের বিপর্যয় ঘটবে। কেন ঘটবে? অর্থাৎ মনে করো বাংলাদেশে আমরা যে কালচার অভ্যস্ত বা যে সংস্কৃতি অভ্যস্ত, এই সেম কালচার বা সেম সংস্কৃতি অন্য দেশে তো নেই। আবার আমেরিকাতে যে সংস্কৃতি, ওই সংস্কৃতি কিন্তু আমাদের দেশে চলবে না। এখন কোনো ক্রমে তুমি গ্লোবাল ভিলেজে বসবাস করো, তখন কিন্তু ওই দেশের সংস্কৃতি আমাদের দেশে ঢুকে পড়বে। এখন ওই দেশের সংস্কৃতি আমাদের দেশে চলে আসে, তখন তোমাকে অবশ্যই কি বলতে হবে, যে আমাদের দেশের সংস্কৃতি মূল্যবোধ ধর্মীয় বিশ্বাসের বিপর্যয় ঘটবে। তার মানে দেখো আমরা বলতে পারি বিশ্বায়নের সুবিধা থাকলেও অসুবিধাগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে ধরেছে। তাহলে আমরা বলতে পারি বিশ্বায়নের সুবিধা থাকলেও এর অসুবিধাও দেখা যাচ্ছে। তাই আমরা বলতে পারবো না বিশ্বায়ন একদিক থেকে আমাদের জন্য ভালো। তাহলে আমাদের বলতে হবে বিশ্বায়নে সুবিধা থাকলেও এর অসুবিধাগুলো পরিলক্ষিত হচ্ছে। সো আমাদের বিশ্বায়নের সুবিধাগুলো নিতে হবে, অসুবিধাগুলোকে বাদ দিতে হবে, এবং অসুবিধাগুলোকে যদি আমি বাদ দিতে পারি তাহলে এই সুবিধাগুলো ভালোভাবে নিতে পারবো। এখন দেখো বৈদেশিক সাহায্য, বৈদেশিক সাহায্য কি, সাহায্য মানে কি হেল্প, আর বৈদেশিক সাহায্য বলতে বোঝাচ্ছে বিদেশের কোনো কান্ট্রির হেল্প। তো বৈদেশিক সাহায্য কি, বৈদেশিক সাহায্য বলতে বোঝায় একটি দেশের জরুরি, ভালো করে বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসতে পারে, বিশেষ করে বৈদেশিক সাহায্য কি খ নম্বর প্রশ্নের জন্য আসতে পারে, এটা ভালো করে দেখবা। বৈদেশিক সাহায্য কি, বৈদেশিক সাহায্য বলতে একটি দেশের জরুরি প্রয়োজনে অর্থনৈতিক উন্নয়নের জন্য খাদ্য, ঔষধ, প্রকল্প, দান, অনুদান, ঋণ, আর্থিক ও কারিগরি যে কোনো ধরনের বহির্ভূত সহায়তা গ্রহণ এবং প্রদান উভয়কেই বোঝায়। প্রথম কথা, বৈদেশিক সাহায্য কি, বৈদেশিক সাহায্য বলতে বোঝায় একটা দেশকে যখন অন্য একটা দেশ সাহায্য করে। কখন সাহায্য করে? যখন ওই দেশটা উন্নত দেশ অথবা ওই দেশটা দরিদ্র দেশ, এবং কি দিয়ে সাহায্য করতে পারে, সেই দেশটার প্রয়োজনে সাহায্য করতে পারে। ধরো বন্যা হলো, ভূমিকম্প হলো, ঘূর্ণিঝড় হলো, তখন সাহায্য করতে পারে। অথবা ওই দেশটার অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানে ওই দেশের কোনো উন্নয়ন নেই, অর্থনৈতিক উন্নয়নের জন্য সাহায্য করতে পারে। কি দিয়ে সাহায্য করতে পারে? ধরো খাদ্য দিয়ে সাহায্য করতে পারে। যেমন আফ্রিকার অনেক দেশে কি দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, অথবা কোনো প্রকল্প দেওয়া হয়। ওই যে বিভিন্ন ধরনের কি গভীর নলকূপের প্রকল্প আছে। তারপর আবার কোনো দেশ তাকে দান করতে পারে, অনেক কিছু দান করে, যেমন সৌদি আরব অনেক দেশকে দান করে। তারপর দেখো অনুদান দিতে পারে, ঋণ দিতে পারে, আমেরিকা অনেক দেশকে ঋণ দেয়। আর আর্থিক ও কারিগরি যে ধরনের সহায়তা দিতে পারে, আর্থিক ও কারিগরি, এখানে কারিগরি বলতে বিভিন্ন প্রযুক্তি, অর্থাৎ বাংলাদেশে মনে করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, এগুলো তো কারিগরি জ্ঞান বাংলাদেশের নাই, অন্য দেশ থেকে নিয়ে আসছে। তাহলে এগুলো কখনো সহায়তা হতে পারে, কোনো সাহায্য হতে পারে। অর্থাৎ বাংলাদেশের চীনের বিভিন্ন প্রকল্প আছে, এই প্রকল্পকে বাংলাদেশকে অনেক সাহায্য করে না। তার মানে একটা দেশ যখন অন্য একটা দেশকে সাহায্য করে, সেই সাহায্য প্রয়োজনে হইতে পারে, অর্থনৈতিক উন্নয়নের জন্য হইতে পারে, এবং সেগুলো কিভাবে হইতে পারে? খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে, প্রকল্প দিয়ে, দান দিয়ে, অনুদান দিয়ে, ঋণ, আর্থিক ও কারিগরি যে কোনো ধরনের বহির্ভূত সহায়তা। বহির্ভূত মানে কি? বাইরের সহায়তা। বহির্ভূত শব্দের অর্থ হচ্ছে বাইরের সহায়তা। তাহলে এটাকে কি বোঝায়? বৈদেশিক সাহায্য বলে। এখন বাংলাদেশের প্রেক্ষিতে সব বৈদেশিক সাহায্যকে তিনটা শ্রেণীতে ভাগ করতে পারো। কয়টা শ্রেণীতে ভাগ করতে পারো? তিনটা শ্রেণীতে। তাহলে বাংলাদেশ যে বৈদেশিক সাহায্যগুলো পাচ্ছে, তাহলে এই বাংলাদেশ অন্য দেশ থেকে যে সহযোগিতা পাচ্ছে, এই সহযোগিতাকে কয়টা ভাগে ভাগ করতে পারো? তিনটা ভাগে ভাগ করতে পারো। তাহলে বাংলাদেশ অন্য দেশে কি সাহায্য পায়? খাদ্য সাহায্য পায়, কোনো প্রকল্পের সাহায্য পায়, অপ্রকল্পের সাহায্য পায়। অর্থাৎ খাদ্য, বাংলাদেশকে যেমন অন্য কোনো দেশ ধান দিচ্ছে, গম দিচ্ছে, মনে করো ব্রাজিল বাংলাদেশকে গম দিল, তার মানে এটা কি? একদম খাদ্য সাহায্য। এখন প্রকল্প সাহায্য, মনে করো চীন বাংলাদেশকে অনেক সাহায্য করতে পারে, রাশিয়া অনেক সাহায্য করতে পারে, আমেরিকা অনেক সাহায্য করতে পারে। ধরো মেট্রো রেলের সাহায্য করে দিল, বা যে কোনো প্রকল্পে সাহায্য করলো। বাংলাদেশে অনেক প্রকল্প আছে, এই রাস্তাঘাটের বিভিন্ন প্রকল্প, এডিবির প্রকল্প, আর অনেক প্রকল্প। তাহলে এই প্রকল্পতে বাংলাদেশকে সাহায্য করে অনেক দেশ। অনেক সময় টাকা পয়সা দেয়, অথবা অনেক সময় ইন্টারেস্ট রেট বাদে একটা টাকা দিয়ে দেয়, যে এই টাকা দিয়ে আপনি এই পরিমাণ সহায়তা করতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রকল্পের সাহায্য। আবার অনেকগুলো অপ্রকল্প সাহায্য আছে, মানে প্রকল্প এবং খাদ্যবাদের যে সাহায্য, সেটা হচ্ছে অপ্রকল্প সাহায্য। এমন মনে করো বাংলাদেশে অনেক সার লাগবে জমিতে দেওয়ার জন্য, এখন সার কি করবে? তো সারটা দিয়ে দিতে পারে, ওষুধ দিতে পারে, মনে করো সিমেন্ট দিতে পারে। তাহলে অন্য দেশ থেকে বাংলাদেশ যখন প্রকল্প এবং খাদ্যবাদে যে সহায়তা পায়, সেই সহায়তাকে কি বলে? অপ্রকল্প সাহায্য। এছাড়া আরও সহায়তা আছে, যেমন একটা হচ্ছে সামরিক সাহায্য। সামরিক সাহায্য কি? সামরিক সাহায্য এটা না যে ওই দেশের সেনা তোমাকে দিয়ে দিবে। ওই দেশের সেনাদের বিভিন্ন ট্রেনিং থাকে, যে ট্রেনিংয়ে একজন সামরিক সদস্য অনেক বড় মাপের সৈনিক হয়ে উঠতে পারে,
অর্থাৎ সেই ট্রেনিংটার জন্য তোমার দেশের সেনাদের ট্রেনিং দিয়ে দিতে পারে, অর্থাৎ সামরিক বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তোমাকে দিতে পারে, বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট তোমাকে দিতে পারে। তাহলে সামরিক সাহায্য বলতে বোঝায় বিভিন্ন তোমাকে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করতে পারে, অথবা ওই দেশের যদি কোনো যন্ত্রপাতি থাকে, অনেক অস্ত্র থাকে, তোমাকে সেটা দিয়ে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে সামরিক সহায়তা। তার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বলতে বোঝায় মানে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার অনেক সিকোয়েন্স আছে। এফডিআই, ধরো অন্য একটা দেশ তোমার দেশকে এফডিআই দিয়ে সাহায্য করলো, এটার মানে বোঝায় ওই দেশ তোমার দেশে টাকা দিচ্ছে, ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্ট করে কোনো কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছো। এই শিল্প কারখানা বা কলকারখানা প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে যে প্রফিট হবে সেই দেশ থেকে নিয়ে যেতে পারবে, তাহলে তার লাভটা হচ্ছে প্রফিট নিয়ে যাবে, আর তোমার লাভ হচ্ছে ওই যে শিল্প কারখানা বা কলকারখানা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করতে পারবে। তার মানে তোমার দেশে কী হবে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। দ্যাট মিনস তোমার দেশে শ্রমিকগুলো কাজ করতে পারবে, আর কাজ করতে পারলে কি তারা আর বেকার থাকবে না, বেকার না থাকলে কী হবে, তোমার দেশের জিডিপি অনেক গ্রোথ করবে। তার মানে এফডিআইটা হচ্ছে অন্য একটা দেশে ডিরেক্ট টাকা দিয়ে হেল্প করা, এবং টাকা দিয়ে তোমার দেশের শিল্প কারখানা প্রতিষ্ঠা করা। তো এই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে 3 ভাগে ভাগ করা হয়। তারা কিভাবে দেয়, দান করতে পারে, অনুদান করতে পারে, ঋণ দিতে পারে। একবার দান মানে কি, সে চাবে না, অনুদান মানে কি, সেটাও দিতে পারে, অথবা ঋণ দিতে পারে, যে তুমি এত % হারে ঋণটা নাও। নগদ সাহায্যও দিতে পারে বা দ্রব্য সাহায্যও দিতে পারে, বা শর্তযুক্ত ঋণও দিতে পারে, শর্তমুক্ত সাহায্যও দিতে পারে। এগুলো তোমরা বুঝো যে নগদ সাহায্য মানে ডিরেক্ট টাকা দিয়ে, আর দ্রব্য সাহায্য মানে কোনো দ্রব্য দিয়ে। আর শর্তযুক্ত শর্তমুক্ত বলতে যে কিছু ঋণ থাকবে সেখানে শর্ত থাকবে, আবার কিছু ঋণ থাকবে যেখানে কোনো শর্ত থাকবে না, শর্তমুক্ত। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং পরীক্ষায় প্রায়ই আসে। তো তোমাকে কোশ্চেন করতে পারে বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য, অর্থাৎ তোমার কাছে যখন কেউ ঋণ নিতে আসে বা টাকা পয়সা চাইতে আসে, অথবা তখন তুমি তাকে কি বলো, তুমি কাজ করতে পারছো না, তাহলে তুমি এই চিন্তা শক্তি দিয়ে চিন্তা করো, তোমার কাছে বৈদেশিক ঋণ ভালো না বৈদেশিক সাহায্য ভালো, না তোমার কাছে বাণিজ্য ভালো না বৈদেশিক সাহায্য ভালো? বাণিজ্য তোমার কাছে ভালো হবে না বৈদেশিক সাহায্য তোমার কাছে ভালো হবে? তুমি অবশ্যই বলো তোমার কাছে বাণিজ্য ভালো হবে, কারণ বাণিজ্য যদি করো তাহলে তোমার কি থাকবে, তোমার এক ধরনের প্রাউডনেস থাকবে যে আমি কাজ করতে পারি, মানে তোমার ভিতরে একটা আত্মনির্ভরশীলতা থাকবে। কি থাকবে? আত্মনির্ভরশীলতা। আর বৈদেশিক সাহায্য বলতে কি বোঝায়, অন্যের কাছে তুমি হাত পাতা, মানে তুমি অন্যের কাছে সাহায্য চাচ্ছ। তুমি চিন্তা করো যখন সাহায্য করো তোমার লোক লজ্জার ভয় থাকে, থাকে না? তাহলে বৈদেশিক সাহায্য মানে তোমার ওখানে কি থাকছে না, তোমার আত্মনির্ভরশীলতা থাকছে না, আত্মসম্মান থাকছে না। আর বাণিজ্য কি থাকছে, বাণিজ্যে তোমার আত্মসম্মান আছে, আমি অন্যের কাছে কেন চাইবো, আমি নিজে নিজে উৎপাদন করব। তো দেখো বৈদেশিক সাহায্যের সুবিধাটা কি, যদি তোমার কেউ বৈদেশিক সাহায্য দেয় তাহলে এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে পর্যাপ্ত মূলধনের যোগান পাবা, পর্যাপ্ত মূলধনের যোগান। এটা মানে রাস্তায় তুমি হাঁটছো, হাঁটতে অনেক টাকা কুড়িয়ে পেয়েছো, এটা হচ্ছে তেমন। অর্থাৎ তোমার একটা দেশ আছে, অন্য একটা দেশ যদি তোমার সাহায্য দেয়, সে তো আর তোমার টাকা ফেরত নিচ্ছে না, মানে সে তোমার যদি অনুদান দেয় বা দান দেয়, তার মানে সে তোমাকে টাকা পয়সা দিচ্ছে, ওই টাকা পয়সা দিয়ে তুমি কি করছো, তুমি কোনো কিছু উৎপাদন করছো, তার মানে পর্যাপ্ত মূলধনের যোগান থাকবে। মানে সে টাকা দিচ্ছে, এখন আমি অনেক মূলধন পাইছি, এটা আমার অনেক যোগানকে ইনক্রিজ করছে, তার মানে অনেক কিছু এখন প্রোডাকশন করতে পারবো। 2 নম্বর, আধুনিক শিক্ষার প্রসার। আধুনিক শিক্ষার প্রসার বলতে বোঝানো আছে অনেক দেশ আছে টাকা পয়সা দেয়, দিয়ে বলে তুমি ভালো করে এডুকেশনটা ফর্মুলেশন করো, অর্থাৎ এডুকেশনটা যত ফর্মুলেশন করবা তাহলে দেখা যাবে তোমার এডুকেশন সেক্টরে অনেক ভালো লেখাপড়া হবে, এবং লেখাপড়ার মাধ্যমে তোমার দেশের মানুষ কী হবে, সচেতন হবে। তার মানে ওই টাকা দিয়ে আমি কি করতে পারবো, আমাদের দেশের মানুষকে শিক্ষিত করতে পারবো, ফলে আমার দেশে কি শিক্ষিতর হার বাড়বে। তো এটা আমার শেখায় শিক্ষিত হার বৃদ্ধি। তাহলে শিক্ষিত হার বৃদ্ধি কিভাবে হবে, শিক্ষিত হার আধুনিক বৈদেশিক সাহায্যের মাধ্যমে। মানে আগে যখন বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে ছিল, মানে অশিক্ষিত, মানে শিক্ষিত হার খুব কম ছিল, তো দেখা যেত জাতিসংঘের মাধ্যম দিয়ে বিভিন্ন স্কুলে বিস্কুট বিতরণ করা হতো, বিস্কুটের লোভে অনেক স্কুলে আসতো। তো স্কুলে আসার ফলে কী হতো, সকলে শিক্ষিতের হার কি বেড়ে যেতে লাগলো। তারপর দেখো বৃহৎ অবকাঠামো নির্মাণ, বৃহৎ অবকাঠামো বিনির্মাণ। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো অনেক দেশের টাকার মাধ্যমে এগুলো নির্মিত, যে এটার মাধ্যমে অনেক বড় বড় বিল্ডিং করা হয়, বিল্ডিংগুলো কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, এবং এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তার মানে বড় বড় যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো কি করা হচ্ছে, বাংলাদেশের বৃহৎ অবকাঠামোগত নির্মাণ।
তারপর দেখো প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণ, অর্থাৎ মনে করো বাংলাদেশে অনেক প্রযুক্তি নাই বা অনেক বিশেষজ্ঞ নেই, এখন মেট্রো রেল করতে হবে, মেট্রো রেল করতে হলে কি হবে, মেট্রো রেলে যে প্রযুক্তি লাগে সেটা বাংলাদেশে নাই, আবার মেট্রো রেলটা যে চালাইতে হবে এমন বিশেষজ্ঞ মানুষও নাই যে কীভাবে এটাকে ফর্মুলেশন করা যায়। তো আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করো, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে বিশেষজ্ঞ লাগবে এমন মানুষ নেই, তখন কী করবো, অনেক দেশ আছে তারা বাংলাদেশকে সহায়তা দিতে পারে, যেমন রাশিয়া হেল্প করছে, চীন হেল্প করছে, আমেরিকা বা বিভিন্ন প্রজেক্টে হেল্প করছে। তো এই হেল্পগুলোর মাধ্যমে তুমি প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাবটা কি করতে পারবা, পূরণ করতে পারবা। তারপর বলছে পারস্পরিক সম্পর্ক, একজন মানুষ আর একজনকে কখন হেল্প করে বলো তো, একজন মানুষ আরেকজন মানুষকে তখনই হেল্প করে যখন তার মাঝে কি একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়। তো একটা দেশ যখন আরেকটা দেশকে সহায়তা দিচ্ছে, এই সহায়তা দেওয়ার মানে কি, এই সহায়তা দেওয়ার মানে হচ্ছে ওই দেশটা এই দেশটা একটা ভালো বন্ধু, তাহলে এই ভালো বন্ধু হওয়ার ফলে টাকাটা দিচ্ছে, তার মানে ওই দেশটা তোমাকে যখনই টাকা দিচ্ছে তোমার মাঝে কি থাকবে, একটা পারস্পরিক ভালো সম্পর্ক ক্রিয়েট হবে। তার মানে এটা দিয়ে আমরা বলতে পারি বৈদেশিক সাহায্যের ফলে পর্যাপ্ত মূলধনের যোগান হবে, আধুনিক শিক্ষার প্রসার ঘটবে, বৃহৎ অবকাঠামো বিনির্মাণ হয়, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণ হয় এবং পারস্পরিক সম্পর্কটা জোরদার হয়। আর বৈদেশিক বাণিজ্যের সুবিধা কি দেখো, বৈদেশিক বাণিজ্য যদি সুবিধা হয়, প্রথম যে সুবিধা অভ্যন্তরীণ সম্পদের কাম্য ব্যবহার, অর্থাৎ তুমি যখন একটা দেশের সাথে বাণিজ্য করতে যাবা, বাণিজ্য করার প্রথম পদক্ষেপ কি হবে, আমার দেশে যে দ্রব্যটা আমি কম দামে উৎপাদন করতে পারি সেটাই তো বাইরের দেশে পাঠাবো, তাহলে আমার টেন্ডেন্সিটা হবে আমি যা উৎপাদন করছি এই উৎপাদনটা যেন অনেক বেশি মাত্রায় করতে পারি, তার মানে আমার দেশের ভিতরে যত কিছু আছে এটাকে আমরা অনেক ভালোভাবে কি করব, উৎপাদন করব, তার মানে কোনো ক্রমে এটাকে নষ্ট করা যাবে না, আমার দেশে যা উৎপাদন করা হয় এটাকে অতিমাত্রা উৎপাদন করব, তাহলে আমার দেশটা কী হবে, স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ং নির্ভর হবে, তার মানে দেশের সম্পদটা কাম্য ব্যবহার করতে পারবো, মানে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবো। 2 নম্বর বলছে দেশের প্রয়োজনের প্রতি গুরুত্ব বৃদ্ধি, অর্থাৎ যখন আমি বাণিজ্য করব আমি দেখব আমার দেশের কি কি প্রয়োজন, তাহলে সেই প্রয়োজনে আমি সেই কাজটা করতে পারবো। তার মানে বৈদেশিক বাণিজ্যের দেশের প্রয়োজনের প্রতি গুরুত্ব বৃদ্ধি, মানে তুমি যখন এই বৈদেশিক সাহায্যের কথা চিন্তা করবা ওই দেশ কিন্তু চিন্তা করবে না তোমার কি প্রয়োজন, তোমাকে জাস্ট টাকাটাই দিয়ে দিবে। আর বৈদেশিক বাণিজ্যের সুবিধা হচ্ছে দেশের প্রয়োজনের প্রতি গুরুত্ব বৃদ্ধি, তার মানে তুমি এই জায়গাটায় কি করবা, এই জায়গাটায় চিন্তা করো আমার দেশে এই সমস্যাটা, এই সমস্যার জন্য এই প্রয়োজনটা দরকার। তুমি চিন্তা করো যখন আইএমএফ থেকে ঋণ নাও, তো আইএমএফ কি তোমার দেখবে কোথায় কি সমস্যা, আইএমএফ তোমাকে বলে দিবে যে তুমি তোমার দেশের ইন্টারেস্ট রেট এত % থেকে এত % বাড়াবা, এ করবা তা করবা, কিন্তু তোমার আইএমএফ বলে দিবে না তোমার দেশের বেকার সমস্যার সমাধান করো, এ করো তা কিছু বলবে না। কিন্তু যখন তুমি বৈদেশিক বাণিজ্য করবা তখন চিন্তা করবা আমার দেশের বেকারের সমস্যা আছে, তাহলে বেকারের সমস্যা হলে আমার কি করতে হবে, শিল্প কারখানা গড়ে তুলতে হবে, আর শিল্প কারখানা গড়ে তুললে কি হবে, বেকারগুলোর কর্মসংস্থান সৃষ্টি হবে, তাহলে এই অনুপাতে আমার কাজটা করতে হবে। তাহলে বাণিজ্য আমাদেরকে শেখায় দেশের প্রয়োজনের গুরুত্ব বৃদ্ধি করতে। 3 নম্বর স্বাধীন উন্নয়ন পরিকল্পনা, অর্থাৎ বৈদেশিক যদি কোনো বাণিজ্য করো তাহলে তুমি যদি কোনো উন্নয়ন পরিকল্পনা নাও তাহলে উন্নয়ন পরিকল্পনা স্বাধীন, কেউ তোমাকে হস্তক্ষেপ করবে না। কিন্তু যদি বৈদেশিক সাহায্য নিতে চাও, মানে মনে করো তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিবা, তাহলে তোমার ঋণে অনেকগুলো ক্লজ থাকবে, মানে অনেকগুলো শর্ত থাকবে, শর্ত দিয়ে বলবে আপনি এত % দেশে ইন্টারেস্ট রেট বাড়াইতে পারবেন বা এত % কমাতে পারবেন, বা এইগুলো আপনার এই মানিটারি পলিসি নেওয়া লাগবে, মানে এই অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া লাগবে, অর্থাৎ এই পলিসিগুলো যদি আপনি নেন আপনাকে ঋণ দিব, আর নাহলে ঋণ দিব না। কিন্তু তুমি যদি বৈদেশিক বাণিজ্যের কথা চিন্তা করো, আমি দেশের বাণিজ্য করব, বাণিজ্য করার পরে আমার দেশে কী হবে, টাকা আসবে, বৈদেশিক মুদ্রা আসবে, ওই টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি দেশের উন্নয়নের জন্য, কারো কথা আমি শুনবো না। তার মানে আমার কি ভালো, বৈদেশিক বাণিজ্য ভালো। তারপর দেখো বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস, বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস বলতে বোঝাচ্ছে আমি যখন বৈদেশিক ঋণের কথা চিন্তা করব তাহলে আমার টেন্ডেন্সি কী থাকবে, আমার টেন্ডেন্সি থাকবে বৈদেশিক ঋণ নেওয়ার ফলে আমি কোনো কিছু কাজ করতে পারবো। কিন্তু আমি যখন বাণিজ্য করব তো বাণিজ্য করার সময় তো আমার কোনো চিন্তাই আসবে না, কারণ আমার কাউকে ডিপেন্ডেন্সি থাকা লাগবে না। অর্থাৎ আমি দেশে উৎপাদন করবো, এই উৎপাদনের টাকাটা এই উৎপাদন করার পর দেশে রপ্তানি, বাইরের দেশে রপ্তানি করব, বাইরের দেশে রপ্তানি করার পরে কী পাবো, আমি টাকা পাবো, এই টাকার মাধ্যমে আমার দেশের যে উন্নয়ন সেই উন্নয়নগুলো আমি করব। সেই কারণে বৈদেশিক কোনো নির্ভরশীলতা আমার দরকার নাই, তাহলে বৈদেশিক নির্ভরশীলতা কী হয়ে যাবে, কমে যাবে। তারপর 5 নম্বর কি আত্মনির্ভরশীল হওয়া, এই যে আত্মনির্ভরশীল হওয়া মানে আমার কারোর দিকে কি হওয়া যাবে না, পরমুখাপেক্ষী হওয়ার দরকার নেই। অর্থাৎ আমি যদি বাণিজ্য করতে পারি, বাণিজ্য করার পর টাকা পাবো, এই টাকা তো আমার নিজের টাকা, এই টাকা তো আর অন্য কারোর টাকা না। কিন্তু যখন আমি অন্য মানুষের কাছে টাকা চাইতে যাব তার মানে সে আমাকে অনেক কথা শোনাবে যে আপনি এই ধরনের শর্ত যদি রাজি হন আমি আপনাকে টাকা দিব। আর কিন্তু যদি বৈদেশিক বাণিজ্য হয় তাহলে বৈদেশিক বাণিজ্য আমাকে শেখাবে আত্মনির্ভরশীল হওয়া, মানে আমার কারো দিকে পরমুখাপেক্ষী হওয়ার দরকার নেই। মানে তোমার যদি পরীক্ষায় আসে যদি বলে বৈদেশিক সাহায্য আর বৈদেশিক বাণিজ্য দুইটার ভিতরে কোনটা ভালো, তুমি অলওয়েজ বলবা বৈদেশিক বাণিজ্য ভালো, কারণ বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে একটা দেশ কি হইতে পারে,
একটা দেশ বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস হইতে পারে, আত্মনির্ভরশীল হইতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্বাধীন উন্নয়ন পরিকল্পনা, অন্য দেশের কোনো হস্তক্ষেপ ছাড়াই সে উৎপাদন করতে পারে। বেসিক্যালি এই 3টা পয়েন্টের কারণে তুমি এই 3টাকে প্রায়োরিটি দিবা, তাহলে তোমার এটা খুব সহজে উত্তর করতে পারবা। তাহলে বাণিজ্য মানে বৈদেশিক বাণিজ্যের সাহায্যের এই 2টা হচ্ছে তোমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আসো এখন কেমন কোয়েশ্চেন আসতে পারে, রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? রোধ মানে কোনটি কমানো প্রয়োজন, রোধ শব্দের অর্থ কোনটি কমানো প্রয়োজন। তো দেখো, তো তোমরা জানো রপ্তানি এখন যদি আমি বৃদ্ধি করি, এখন আমার সেই রপ্তানি প্রসেসে যদি চোর লেগে যায়, যদি চুরি করে, তাহলে সেই জিনিসটা কি দেশে পৌঁছাবে? ওই দেশে পৌঁছাবে না। তার মানে আমাকে কি করতে হবে? চোরাচালান রোধ করতে হবে। চোরাচালানকে কি করতে হবে? কমাইতে হবে। এটা হচ্ছে আমার উত্তর, চোরাচালান রোধ করা প্রয়োজন। তাহলে রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? চোরাচালান রোধ করা প্রয়োজন। তারপরে দেখো, অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য? অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য? তো তোমাদেরকে ক্লাসে আজকে প্রথমে বলেছিলাম আমদানিকৃত পণ্যকে 3টা ভাগে ভাগ করাই। একটাকে বলেছিলাম প্রাথমিক, একটাকে বলেছিলাম মূলধনী, একটাকে বলেছিলাম শিল্পজাত পণ্য। তো অপরিশোধিত যে পেট্রোলিয়াম পণ্য আছে, এটার উত্তর তুমি কিভাবে করবা? এটা উত্তর করার জন্য তুমি একটু প্রথমেই যাবা, যে পড়বা, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন এখান থেকেও করতে পারে, এখান থেকেও করতে পারে। আমরা যখন পড়ালেখা করছি এখান থেকে কিন্তু কোশ্চেন করছে। তো এখানে আমদানি পণ্যে দেখো অপরিশোধিত পেট্রোলিয়াম বলেই দেওয়া আছে। তার মানে এই পৃষ্ঠাটা এমসিকিউর জন্য ভালো করে পড়বা, এই পৃষ্ঠাটা এমসিকিউর জন্য ভালো করে পড়বা। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রাথমিক পণ্যসমূহ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি প্রাথমিক পণ্যসমূহ। তারপরে দেখো, বিশ্বায়ন কি? আমরা আজকে শিখেছি বিশ্বায়নের ইংরেজি নাম কি? বিশ্বায়নের ইংরেজি নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ আমাদেরকে কি বলে? গ্লোবাল ভিলেজ বলতে বোঝায় টোটাল একটা বিশ্বকে গ্রামের মতন চিন্তা করছে। গ্রামে যেমন সকালে বিকালে সকলের সাথে দেখা হয়, তো ঠিক সিমিলারলি গ্লোবাল ভিলেজে অর্থনৈতিক কার্যাবলী বলতে বোঝাচ্ছে আমার এখন যা প্রয়োজন আমি যেন সকালের মধ্যে অন্য দেশ থেকে নিয়ে আসতে পারি, আর একজন মানুষ আরেকটা দেশে যে অবাধে যাতায়াত করতে পারে। তাহলে এখানে কি বলবা? এখানে বলবা হচ্ছে অবাধ তথ্য যোগাযোগ প্রবাহ এবং বাণিজ্য প্রবাহ, এই 2টাকেই কি বলে? বিশ্বায়ন বলে। অবাধ তথ্য যোগাযোগ প্রবাহ মানে ইনফরমেশন তো পাবাই এবং কমিউনিকেশন তো পাবাই। ইনফরমেশন কমিউনিকেশনের সাথে কি থাকবে? বাণিজ্য থাকবে। তাহলে বিশ্বায়নটা আমাদেরকে কি শেখায়? বিশ্বায়ন আমাদেরকে শেখায় আমরা যেন আরেকটা দেশ থেকে খুব তাড়াতাড়ি কি পাইতে পারি? ইনফরমেশন পাইতে পারি, কমিউনিকেশন পাইতে পারি, অ্যান্ড ট্রেড পাইতে পারি খুব তাড়াতাড়ি। এই 3টা জিনিস আমাদেরকে শেখায়, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড আরেকটা কি? ট্রেড। এই 3টা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। তারপরে দেখো, রপ্তানি বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ কি হইতে পারে? এখন শুল্ক যদি বৃদ্ধি করে তাহলে কি হবে? দেখো, শুল্ক যদি বৃদ্ধি করে তাহলে সরকারের যে আমদানিটা আছে, মানে সরকার যদি শুল্কটা বৃদ্ধি করে তাহলে একটা মানুষ যদি সে রপ্তানি করতে চায়, তাহলে আমদানি যখন করবে যে কাঁচামালটা, শুল্ক বৃদ্ধি করলে তার উৎপাদন খরচটা বেড়ে যাবে না? তাহলে শুল্ক বৃদ্ধি করলে তার উৎপাদন খরচ বেড়ে যাবে। এখন শুল্ক যদি বৃদ্ধি করে তাহলে তার উৎপাদন খরচ কী হবে? দেখো, এখন উৎপাদন খরচ যদি বেড়ে যায়, তার উৎপাদন খরচ যদি বেড়ে যায় তাহলে তার কি লাভ কম হবে না? তার লাভ যদি কমায় সে রপ্তানি করতে গেলে কি ক্ষতির মুখে হবে না? তাহলে শুল্ক বৃদ্ধি করাটা ভুল। ভর্তুকি হ্রাস, ভর্তুকি হ্রাস বলতে বোঝানো হচ্ছে তুমি যদি কোনো ক্রমে কিছুতে ভর্তুকি দাও, তার মানে সে যতটুকু খরচ করে আর তুমি কিছু টাকাটা দিচ্ছ, তাহলে তার কি একটা জিনিসের টেন্ডেন্সি বাড়বে, সে আরও বেশি প্রোডাকশন করতে যাবে। তোমরা জানো বাংলাদেশের সার শিল্প অনেক ভর্তুকি দেওয়া হয়, এই কারণে বাংলাদেশে কিছু সার শিল্প গড়ে উঠেছে, তাদের টেন্ডেন্সি আছে খুব অল্প মাত্রায় বা বেশি মাত্রায় অনেক উৎপাদন করতে পারবে। তাহলে ভর্তুকি দিলে হয় কি? খরচটা কমে যায়। এখন তুমি যে ভর্তুকিটা কমাই দাও, ভর্তুকি যদি কমাই দাও তাহলে সেই শিল্প প্রতিষ্ঠান আর বেশি উৎপাদন করতে পারবে? পারবে না। তার মানে তুমি যদি কোথাও ভর্তুকি হ্রাস করে দাও, তাহলে ভর্তুকি হ্রাস করলে আবার সেম জিনিস হবে, কী হবে? উৎপাদন খরচ কী হবে? বাড়বে। তাহলে একটু আগে আমরা দেখলাম যদি আমরা শুল্ক বৃদ্ধি করি উৎপাদন খরচ বাড়বে, এখন দেখছি যদি আমরা ভর্তুকি হ্রাস করি তাহলে উৎপাদন খরচও কী হবে? বেড়ে যাবে। আর আমি যদি ভর্তুকিটা বৃদ্ধি করে দিই, তাহলে ভর্তুকি আরও দিচ্ছি, তাহলে তো উৎপাদন খরচটা কী হবে? কমে যাবে। তাহলে আনসারটা হচ্ছে গ নম্বর। জ্বালানির দাম যদি আমি বৃদ্ধি করে দিই তাহলে উৎপাদন খরচটা এমনি বাড়বে না? তাহলে আনসার ক হবে না, খ হবে না, ঘ হবে না, আনসার হচ্ছে গ নম্বর। তো এই ছিল আজকে আমাদের ক্লাস।
তো তোমার কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা সুন্দর করে দেখার পরে তুমি সুন্দর করে নোট করবা। এই নোট ডাউন করার পর এটা যদি একটু ভালো করে পড়ো তাহলে এই চ্যাপ্টারটা থেকে একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে, এটা খুব সহজে আনসার করতে পারবে। কারণ যে পয়েন্টগুলো আছে সেটা সুন্দর করে লিখবা, দেখবা। আর যে এমসিকিউ এর যে পার্টগুলো বলেছে এমসিকিউ পার্টগুলো ভালো করে পড়বা, তাহলে দেখা যাবে এইচএসসিতে অর্থনীতিতে তোমার A+ পাওয়ার জন্য যে নম্বর প্রয়োজন এবং অষ্টম শ্রেণীর এই অষ্টম চ্যাপ্টারের যে আন্তর্জাতিক বাণিজ্যের উপরে তা তোমার অনেক ভালো হবে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র হতে তো বৃহতের সৃষ্টি, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তোমার ভালো হয় তাহলে দেখা যাবে সম্মিলিতভাবে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ভালো হবে। আর এটা মনে রাখবা, অর্থনীতির দ্বিতীয় পত্রের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোকে ব্রড কোশ্চেন টাইপের, অর্থাৎ প্রত্যেকটা থিওরিটিক্যাল, এখানে ম্যাথ খুবই কম। তাহলে তুমি চেষ্টা করে প্রত্যেকটা যদি ব্রড মাইন্ডে ভালোভাবে সেট আপ দিয়ে রাখতে পারো মাথায়, তাহলে এখানে রিটেনে অনেক ভালো করতে পারবা এবং এমসিকিউতে অনেক ভালো করতে পারবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য একটা ভালো একটা প্রিপারেশন হবে, ভালো করে পড়ালেখা করো। সকলের জন্য শুভকামনা।